মিরপুর ১২ তে। যদিও আমরা মানিকগঞ্জের লোক। আ কিন্তু আমার জন্ম মিরপুর ১২ তে। মিরপুর ১২ তে আমার নানুর বাড়ি আছে এবং আমাদের নিজস্ব বাড়িও ছিল কয়েক বছর আগে। কোনো একটা কারণে আমার দাদা সে বাড়িটা বিক্রি করে দেয়। তারপর আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম দাদার বাড়িতে। আ সবাই একসাথে থাকতাম। আ আমি আমার মা-বাবার ২য় সন্তান। মানে আমার ১ম এ বোন হয়েছিল একটা। হুম, হুম। তো আমার বোনটা মারা যায় এবং 2nd আমি হই। তা আমি দেখতেই পাচ্ছেন আমি তো কালো। না, তারপর না। আজকের অতিথি সম্পর্কে একটা কথা বলতেই হয়। বা দারুণ মিষ্টি একটা মুখ আসলে আজকের অতিথির মারিয়ার। দারুণ একটা মিষ্টি মুখ আসলে এবং এই মানুষটার সাথে যখন আমি অফ এয়ার এ কথা বলছিলাম, আমি মন্ত্রমুগ্ধের মতো ওর চোখ দেখছিলাম। মানে ওর চোখে কিন্তু দারুণ এক মায়া আছে আসলে। একটা অন্যরকম মায়া, যে মায়া থেকে বের হওয়া যায় না। আমি জানি না আপনারা প্রপারলি ওখান থেকে দেখতে পাচ্ছেন কিনা। বাট ভীষণ মায়া কিন্তু মারিয়ার মুখে। আর থ্যাংক ইউ। মারিয়া নিজেকে নিজে কালো বলছে। থ্যাংক ইউ আপু। তারপরও আমি যেমনই হই না কেন আমি সবসময় জীবনে চলার পথে এখনো পর্যন্ত অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এখনো পাচ্ছি। সবার দোয়া আছে আমার সাথে। বিশেষ করে আমার মা-বাবা। আমার বাবা আমাকে কখনোই অবহেলা করতেন না। হুম, হুম। কারণ আমি শুনেছি আমার বাবার মুখে যেদিন আমার জন্ম হয় সেদিন আমার বাবার নাকি প্রমোশন হয়েছিল। আচ্ছা, আচ্ছা। সো তো ইউ আর ডেফিনিটলি লাকি ফর ইউর ফাদার। তো এইজন্য আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি। এই কারণটার জন্য কিনা জানি না। তো আস্তে, আস্তে হচ্ছে আমার মা-বাবা দুজনেই শিক্ষিত এবং আমার পরিবারে যারা ছিল চাচা, ফুপু আরো যারা ছিলেন সবাই মোটামুটি শিক্ষিত। তো ওই জায়গা থেকে আমাদের আরকি লেখাপড়াটা কোনোভাবেই মিস করা যাবে না এরকম। তো যাই হোক খুব যেহেতু একটা মাত্র মেয়ে আমি, আমার পরে আমার ২ টা ভাই হয়। তো আমার খুব স্বাচ্ছন্দ্যের জীবন কেটেছে আমার। মা-বাবা কখনো অপূর্ণতা রাখেনি। যদিও আমরা একটা সময় অনেক কষ্ট করেছি। আমার বাবার জব ছিল না। তারপরেও আমি কখনো এটা বুঝিনি যে অভাব অভাব। কি হুম, জিনিস। হুম। আমি মুখ দিয়ে চাওয়ার আগে সেটা হাজির হয়ে গেছে। তো এভাবে লেখাপড়া করতে, করতে আমি যখন এসএসসি দেই হুম, হুম। ২০১৪ তে। হুম, হুম। ২০১৪ তে আমি মানে এসএসসি সেটা তো মিরপুরেই। হ্যাঁ, আপনারা তখন মিরপুরে জি। থাকতেন। আচ্ছা। এসএসসি দেই। হুম। তো আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আ মোটামুটি আমরা একটু ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিলাম। আমার বাবার ব্যবসাটাও ছিল বাড়িটা না। বিক্রির কারণ কি? বাড়িটা বিক্রির কারণ আসলে আমি জানি না। আমি অনেক ছোট ছিলাম তখন। ২-৩ মাসের ছিলাম। তো আমার দাদা আরকি হুম, এটা কোনো একটা কারণে বিক্রি করে দিয়েছিল। সবার আচ্ছা। অমতের কারণেও। তো আ ওই তখন থেকে আমাদের একটা দুঃসময় সবারই মোটামুটি তো একটা ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। তো মোটামুটি একটু আ হুম, অসচ্ছলতার মধ্যে ছিলাম। তো বাবা হচ্ছে যখন আমি ক্লাস 8 এ পড়ি তখন একটা জব পায়। সেটা হচ্ছে মোহাম্মদপুরে হুম, একটা প্রাইভেট কোম্পানিতে। হুম। তো বাবা ওখানে থাকে, আমরা মিরপুরেই থাকি। তো আম একটা সময় সিদ্ধান্ত হয় যে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফুল ফ্যামিলি আরকি আমরা মোহাম্মদপুরে শিফট করব। আচ্ছা। বাবার সুবিধার্থে আরকি। বাবার থাকা খাওয়া কষ্ট হয়, আসা হুম, হুম। যাওয়া কষ্ট হয় এজন্য। তো আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে ভাবা সেই কাজ ওখানে যাই। এবং যাওয়ার পর হচ্ছে আ মোটামুটি ২-৩ মাস তো গ্যাপ থাকে কলেজে ভর্তি হওয়ার আগে একটা। তো আমি কখনো আরকি বাহিরে বের হতাম না। আমার একটা অভ্যাস ছিল। আর ছোটবেলা থেকেই আমি আমার যত মামা আছে, চাচা আছে, মানে বিশেষ করে যারা পুরুষ হুম, তাদের হুম। সাথে আমি কথাটা একটু কম বলতাম। একটু চাপা স্বভাবেরই ছিলাম। এখন খুব কথা বলি। তো তারপর? কারো সাথে বেশি একটা কথা বলতাম না। আমার বাবা ছিল আমার বন্ধু। হুম। বাবার সাথে অনেক গল্প করা হতো। তো উনি এখন কোথায় আছেন? আমার বাবা এখন বর্তমানে মানিকগঞ্জে আছে। ওখানে আচ্ছা। আমরা বাড়ি করেছি তাই। মানে আপনারা এখন বা বা বাকি যে ফ্যামিলি মেম্বার্স রা আছে তারা শিফট করেছেন মানিকগঞ্জে। মানিকগঞ্জ। আচ্ছা, তারপর? তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা ওখানে যখন যাই ৩ মাস আ মোটামুটি ভালো কাটে। তারপরে কলেজের জন্য অ্যাডমিশন নেই। আ ঢাকায় যেহেতু আমাদের তখন মানিকগঞ্জে যে বাড়িটা করবে আমাদের তখন মোটামুটি বাড়ির কাজ শুরু হয়ে গেছে। হুম, হুম। বাড়ি করতেছে। তো বাড়িটা আ তো আমাদের ইনটেনশন ছিল যে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। চলে একদম যাবেন। বাড়িতে চলে যাব। আর কোথাও না। তো বাড়ির কাজ শুরু হয়েছে। এর মধ্যে হচ্ছে চিন্তা হলো যে তাহলে ওখানেই ভর্তি হই। ওখানেই কোনো কলেজে। হুম।
তো সিংহের ছিল, সিংহের ডিগ্রি কলেজ। ওখানে আমি অ্যাডমিশন নিলাম। একটু অপেক্ষা করুন। মারজানা মজুমদার আছেন না আসাদ চৌধুরী, দুজনেই একই প্রশ্ন করেছেন যে গুরু আসলে কোথায়। গুরু খুব শিগগিরই চলে আসবেন, নো ওয়ারিজ, গুরু রাস্তায় আছেন, যে কোনো সময়ই চলে আসবেন। আর যেহেতু গুরু আসতে আসতে যদি একটু লেট হয়, স্টোরিটা বলতে শুরু করতে আসলে লেট হবে, এন্ড দ্যাটস ওয়াই আসলে স্টার্ট করা, বাট গুরু আসছেন। হ্যাঁ মারিয়া। তো ওখানেই একটা কলেজে ভর্তি হই, সরকারি ডিগ্রি কলেজে। তো মোটামুটি ভালোই কাটে কলেজের একটা বছর জীবন আমার, খুব ভালো কাটে। তো আমার কলেজ টিচাররা আমাকে খুব ভালোবাসতো। আমি ওখানে মানে কোনো কলেজ ছোট, ছোট প্রোগ্রাম, স্কুল প্রোগ্রামগুলো কখনো মিস করতাম না। গান গাইতে খুব ভালোবাসতাম ছোটবেলা আহা! থেকে। তো আচ্ছা, একটা গান দিয়ে স্টার্ট করি আমরা আজকে, হ্যাঁ? দেখি একটা ছোট্ট গান আমরা শুনি। গুরু এসে হয়তো আবার রিকোয়েস্ট করবে। কিন্তু এখন যারা লিসনার্স আছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অনেক লিসনার্স আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে লিসনার্স আমাদের সাথে ভালো জয়েন করেছেন। আমি বলব যে একটু শেয়ার করে নেন। আচ্ছা, এত মিষ্টি একটা মেয়ে মারিয়া, এত মিষ্টি করে কথা বলে। তো আমরা ওর কণ্ঠে একটা মিষ্টি গান দিয়ে আসলে স্টার্ট করি। দেখি যদি গুরু রাস্তায় থাকেন তাহলে তার স্পিড আরো বেড়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি মারিয়া। কোনটা শুনবো? যেকোনো একটা। আ এই মুহূর্তে মাথায় কোনো গান আসছে না, শুধু একটা হিন্দি গান। হ্যাঁ, শিওর। আর পারছি না, সরি। খুব ইমোশনাল হয়ে গেছি আরকি। আচ্ছা, নো ওয়ারিজ। সরি। আমি বুঝতে পারছি। আমি এতদিন একটা ছোট কথা বলি, আমি এতদিন না দেখতাম আসলে যে আ আ এরকম আর্টিস্টরা হচ্ছে স্টেজে গান গাইতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। এবার আজকে মারিয়া গান গাইতে ইমোশনাল হয়ে গেল। আমি জানি না বাকি পুরো আয়োজনটা আসলে কোথায় আজকে গিয়ে ঠেকতে যাচ্ছে, আমি সত্যিই জানি না। তবে এতটুকু নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে মারিয়া যখন গানে নিজের কথাগুলো বলছিলেন তার প্রিয় মানুষটার উদ্দেশ্যে, মারিয়া ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। উনি আসলে আর গান গাইতে পারছিলেন না, কিন্তু এত দারুণ মিষ্টি একটা কণ্ঠ মারিয়ার, এবং খুব মায়া একটা কণ্ঠ। অনেক মানুষজন লিখছেন, আবির হাসান লিখেছেন, কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করে কম, কিন্তু তাদের মধ্যে থাকে আকাশ সমান ভালোবাসা। সিলেট থেকে আছেন রফিকুল, তারপরে কাউসার আছেন এক্স দীপু লিখেছেন, আপু আমার কমেন্ট কেন পড়ছেন না। আবুল হোসেন লিখেছেন, অনেক সুন্দর হয়েছে আপু। তারপরে কেমন আছেন সবাই, দিদারুল লিখছেন, মধুর কণ্ঠ, এবার শান্ত আপুর মুখ থেকে শুনতে চাই। কি শুনতে চান? সবাই কি এখানে খালি গানই গাইবে? তাহলে কথাটা কে বলবে? আপনি? কথা তো আমি বলি, এবং আমাকে কথা বলার জন্য এখানে রাখা হয়েছে। ঠিক আছে? চাঁদপুর থেকে শুনছি আজকের লাইভ অসাধারণ হয়েছে, নওয়াজ শরীফ জানিয়েছেন। তারপর হচ্ছেন মুতাসিম সাদিক আছেন, বলেছেন চমৎকার কণ্ঠ। ফরিদপুর থেকে আছেন অনেকেই, আবুল হাসনাত, দীপু শেখ লিখেছেন, শান্ত আপু গানে ক্রাশ খেয়েছি। আচ্ছা, আজকের পুরো স্টোরিটা শোনেন, আপনি স্টোরিতেও ক্রাশ খাবেন ফর শিওর। সো চলেন আমরা দেরি না করে মারিয়া আপনার বাকি গল্পটা শুনি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি কোনো কালচারাল প্রোগ্রাম মিস করতেন না, তারপর? জি। তো ওই জায়গা থেকে আমার টিচাররা আমাকে খুবই ভালোবাসতো। সবাই আমাকে চিনে এখনো। যদিও আমাকে দেখে চেনা যায় না এখন। তবে আমাকে সবাই চিনতো। তো একটা বছর খুব ভালো কাটলো। এই ১ বছরের মধ্যে হচ্ছে আমার মোহাম্মদপুরের যেই ঘটনাটা, গত ৩ মাস আমি তো ঘর থেকে বের হইনি কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে। যা করেছে বাবা। মারিয়া বেশি ঠান্ডা লাগছে? আমি কি এসিটা একটু বাড়িয়ে কমিয়ে দিব? একটু কমিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, টেম্পারেচারটা একটু আমাকে রিমোটটা। আপনি বলুন। এই ৩ মাসে আমি একটা জিনিস নোটিস করি যে একটা ছেলেকে নিয়ে খুব কথোপকথন হয়। আপনাদের ক্লাসে? ক্লাসে না, বাসায়। বাসায়? বাসায়, এলাকাতে বা আমার ওখানে যাওয়ার পরে ২-৩ টা ফ্রেন্ডও হয়, মেয়ে ফ্রেন্ড। বাসার আশেপাশে। তো ওদের কাছ থেকেও প্রায় একটা ছেলের কথা শুনি যে, তবে ভালো কিছু না। ছেলেটা এমন তেমন ভালো না, এরকম করে বেড়ায়, ওরকম করে বেড়ায়, অনেক খারাপ কিছু। ওরকম মানে এলাকায় হ্যাঁ, ঝামেলা করে বেড়ায়। এলাকায় ঝামেলা করে, যেকোনো মারামারি ঝামেলার মধ্যে ওনাকে পাওয়া যায় বা অনেক কিছু। আ তো আমি যখন কলেজে ভর্তি হই, তো কলেজে ভর্তি হওয়ার পরে যাওয়া আসাটা যখন শুরু করি, যেহেতু আমার মোহাম্মদপুর থেকে মানিকগঞ্জ যেতে হতো কলেজে। আমি ২ ঘন্টা আগে সময় নিয়ে বের হয়ে যেতাম হাতে। তো আ সকাল ৭ টায় বের হতাম, যেহেতু আমার ৯ টায় ক্লাস। তো আমি কয়েকদিন আ গেছি, কোনো সমস্যা হয়নি। তারপরে মাসখানেক পরে আমি একটা জিনিস দেখলাম যে একটা ছেলে মনে হয় আমাকে ফলো করছে। এটা আমার কাছে মনে হলো। বা আমি যাচ্ছি, আমার সামনে দাঁড়িয়ে আছে, অপর লোকে তাকিয়ে আছে। এরকমটা। তো আমি এটা এভয়েড করে আমি চলে যেতাম। তো এক সময় দেখলাম যে একটা ছেলে, একদিন আমি কলেজে যাচ্ছি সকাল ৭ টায়। ওই সময় একটা ছেলে আমি হাঁটছি। সে
চায়ের দোকানে বসেছিল, সেখান থেকে দৌড়ে এসে আমার সাথে হাঁটা শুরু করেছে। হুম, হুম, হুম। আমি হাঁটছি, সেও হাঁটছে, কিন্তু কোনো কথা বলছে না। কিন্তু আমি তার দিকে তাকানোর পরে দেখলাম যে সে হাসছে, কিন্তু সে আমার দিকে তাকানো না, হুম, হুম, হুম। তাকায়নি। তো আমি জোরে, জোরে পা চালালাম। তো তার একটা পরিচিত লোকের সাথে তার দেখা হয়ে যায়। হুম। সে ওখানে আটকে যায়, আমি গাড়িতে উঠে যাই তাড়াতাড়ি করে। হুম, হুম। তৃপ্তি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস। থ্যাংক ইউ তৃপ্তি, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লাগলো আপনারা জয়েন করেছেন। হিন্দি গান কি বাংলা গানের থেকে বেশি ভালো যে আমরা হিন্দি গানকে বেশি গুরুত্ব দিই? গেস্ট কিন্তু বারবার বলল যে এই মুহূর্তে আসলে কোনো গান তার মাথায় আসছে না। ওই একটা গানই মাথায় এসেছিল। সামটাইমস এরকম হয়। আমি সারাদিন গানের মধ্যে থাকি কিন্তু মাঝে, মাঝে আমি লিরিক ভুলে যাই। সো এটা হতেই পারে। তখন ওই মুহূর্তে তার যে গানটা মাথায় এসছে সেই গানটাই গেয়েছে। গান হচ্ছে ইম্পোর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইম্পোর্টেন্ট না। হায় রে ভালোবাসা আমাদের বাসায়ও আসছিল একদিন, কিন্তু আমি বাসায় ছিলাম না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। না থাকাই ভালো। আপু গুরু কোথায়? গুরু আসছে, একটু অপেক্ষা করেন। কেমন আছেন? রংপুর থেকে আছি। সিনেম্যাটিক মনে হলো শুরুটা। অ্যাবসলিউটলি। এবং জানেন তো যে সিনেম্যাটিক বলেন, নাটকীয় বলেন, জীবন তো আসলে নাটকের চাইতেও নাটকীয়। এবং আমরা সামটাইমস যে নাটকগুলো দেখি সেগুলো কিন্তু মানুষের ব্যক্তিগত বা বাস্তব জীবন থেকেই নেয়া। সো সিনেম্যাটিক লাগাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এইটা নিয়ে এত অদ্ভুত বোধ করার আসলে কিছু নাই। যাই হোক, আমরা যাচ্ছি গল্পে। তারপর? জি আপু। তো তারপর হচ্ছে এরকম ২-১ মাস চলতে থাকে। হুম। তো আ ডিসেম্বরের দিকে, ১৬ ডিসেম্বরের দিকে আমার কলেজে একটা প্রোগ্রাম থাকে। তো সেই প্রোগ্রামে আমার বাবা আমাকে যেতে দেয়নি কোনো একটা কারণে। হুম। তো আমার মনটা খুব খারাপ ছিল। হুম। তো আ তার কিছু ২-৪ দিন আগে থেকেই আমি শুনছি যে এই এলাকাতে একটা কনসার্ট হবে। হুম। আ তো ওইখান থেকে একটা বাচ্চা ছেলে আমাকে একটা কার্ডও দিয়ে গেল। হুম, হুম। আমি জানি না আসলে কেন দিল বা কে দিল। তখন জানতাম না। তো আমাকে একটা কার্ড দিয়ে গেল যে, "আপু, আপনি আসলে খুশি হব। আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। সবাই দেখতে আসবে। আপনাকেও ইনভাইট করলাম।" বন্ধ করে দেন। তো আমি ভাবলাম, আমি শাড়ি পরতে খুব পছন্দ করতাম। তো আমি ভাবলাম যে কলেজে যেহেতু যাব না, বাসার আন্টিদেরকে নিয়ে অ্যা যাব হুম, হুম। কনসার্টটা দেখতে। তো গেলাম। শাড়ি-টাড়ি পরে কনসার্টে গেলাম। যাওয়ার পরে ওই পিচ্চি ছেলেটাই আবার আমাকে, গরমের দিন ছিল, আ একটা 7 আপ এনে দিল। আমাকে এবং আমার সাথে যে আন্টি ছিল উনাকে। তো কেন দিল সেটাও আমি তখন জানি না। তো সেদিন কনসার্ট দেখে বাসায় চলে এসেছি। এবং একটা ছেলে উপস্থাপন করছিল। হুম। তো অনেকক্ষণ দেখছিলাম যে ছেলেটা উপস্থাপন করছে। তো আ তার ২ থেকে ৪ দিন পর আমি কলেজ থেকে বাসায় এসে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। ঘুম প্রিয় ছিলাম অনেক। স্বাস্থ্য অনেক ভালো ছিল। তো ওই ঘুমের মধ্যে আমার একটা ফোন আসে। ফোন আসার পরে আমি ঘুম থেকে উঠে ফোনটা রিসিভ করি। আমি হ্যালো বলি। অপর প্রান্ত থেকেও আমাকে বলে হ্যালো। তো আমি জিজ্ঞাসা করি, "আপনি কে?" তো সে বলে যে, "আমি তো", তার নাম বলে, "আমি অমুক।" তো নামটা বলার পরে আমার মানে খুব ভয় পেয়েছিলাম আমি যে ওই নামটা। যে নামটা সম্পর্কে আপনি হ্যাঁ, সবসময় নেগেটিভ কিছু শুনেছেন। হ্যাঁ। হ্যাঁ। এবং ওই নামটা শুনেছি। আর এবং আমি মিলালাম যে আমি যে উনি কনসার্টে যে উপস্থাপন করছিল, হুম, ওই হুম। ভয়েসটাই এই ভয়েসটা। হুম, 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 হুম। তা আমি তখন মানে নিজে মনে, মনে ভাবছিলাম যে এটাই কি উনি? তাহলে তো উনাকে আমি সবসময় দেখি। হুম, 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 তো আমি হচ্ছে আমার যে ফ্রেন্ডরা ছিল ওদের কাছ থেকে আরকি জানার চেষ্টা করলাম। তো একটা সময় আমাদের বাড়ির পাশের বাড়িতে, আমাদের বাড়িটা ছিল দোতলা। আমরা দোতলায় থাকতাম এবং কোয়ার্টার একটা বাসা। আমাদের একদম বাসার অপোজিটে। ওখানে একটা ঝামেলা হয় সন্ধ্যার পরে, এবং আমরা ছাদে যেয়ে সবাই দেখতে থাকি যে ওখানে কি হচ্ছে আজ। তো আ ওই ছেলেটা আসে ওই সময়। ওই তো ঝামেলার মধ্যে? হ্যাঁ, ওই ঝামেলার মধ্যে ও বিচার করতে আসে বা এরকম একটা কিছু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে এলাকার বড় ভাই টাইপের বড় কিছু ভাই একটা ছিল। টাইপের, হ্যাঁ। আচ্ছা, তারপর? তো আ আমাকে ওই মেয়েটা বলে, আমার ফ্রেন্ডটা বলে, "আপু ওই যে দেখেন, ও তো আসছে।" তো আমি বলি, "কোনটা?" তারপরে ও যখন আমাকে দেখায় তখন আমার বেশি ভয় লাগে যে এই ছেলেটাই তো এরকম করে। আপনাকে ডিস্টার্ব করে মানে ডিস্টার্ব হচ্ছে করে, আপনাকে ফলো করে, আপনার ফলো পাশে করে, এসে ফলো দাঁড়ায়। করে। আচ্ছা, ঠিক আছে। তারপর? তো তারপর থেকে যখনই আমি দেখতাম আমার খুব ভয় লাগতো। আ একদিন আমি কোচিং শেষ করে আসছি। তো দেখলাম যে ২ টা ছেলের সাথে দাঁড়িয়ে আছে। আ তো ওইটা দেখে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছিল। আমি মনে হচ্ছিল মাটিতে পড়ে যাবো। আমি খুব ভয় পেতাম। তো একটা জিনিস খুব ভালো লেগেছিল পরবর্তীতে আমার, অ্যা তার সাথে এই যে ফোনে যে কথাটা, সে আমি তাকে অনেকবার নিষেধ করেছি। কিন্তু ১.৫ বছর সে আমাকে এরকম ফোনে কনট্যাক্ট করেই গেছে। আমি নিষেধ করা সত্ত্বেও একাধিক নাম্বার থেকে। হুম, কতগুলো হুম, নাম্বার সেটা আমি হুম, জানি না। হুম, হুম, তো এরকম সে আমার সাথে কথা বলতে থাকে। আমি
তবে আমি তার সাথে খারাপ ব্যবহারে যাই না। এজন্যই যাই না যে আমরা এলাকাতে নতুন। তাছাড়া তার এলাকাতে এরকম রেপুটেশন। রেপুটেশন, তো যেকোনো একটা কিছু ঘটে যেতে পারে। তো হুম। আহ এজন্য আমি তার সাথে কখনো খারাপ ব্যবহারে যাইনি। আমি তাকে সফটলি বোঝানোর চেষ্টা করতাম যে, "ভাই আসলে এটা ঠিক না। এটা কখনো পসিবল না।" তার মুখে একটা কথাই ছিল, "আমি তোমাকে ভালোবাসি।" আচ্ছা, আচ্ছা মারিয়া আমাকে একটা কথা বলেন। আপনি কি উনার সাথে খারাপ ব্যবহার করতে পারেননি ব্যাপারটা এরকম? নাকি আপনি আসলে কারো সাথেই খারাপ ব্যবহার করতে পারেন না? কারো সাথেই হ্যাঁ, করতাম না। প্রবলেমটা ওখানেই আসলে। কারণ হচ্ছে আপনি নিজেই বলছিলেন এই মানুষটার ব্যাপারে আপনার কোনো অনুভূতি তখন কাজ করেনি। না। তাহলে খারাপ ব্যবহার বা দুর্ব্যবহার করতে পারাটাই স্বাভাবিক। তার মানে এমনটা দাঁড়ালো যেহেতু আপনি ঐরকম দুর্ব্যবহার করতে পারেননি, তার মানেটা এটা দাঁড়িয়েছে যে আপনি আসলে কারো সাথেই খারাপ ব্যবহারটা করতে পারেন না। জি, এরকম নরম সরমে। জি। আচ্ছা, মানে আমার মা-বাবাও এরকম। আচ্ছা। তাদের সিম্পটমটা আমার মধ্যে আছে। তো আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। হুম, তো এই যখন উনি বুঝতে পারল, হয়তোবা ওর অন্য কোনো কিছু ফার্স্ট এ একটু হুম, এলোমেলো লেগেছিল ওকে দেখে। হুম, হুম, তো যখন ও বুঝতে পারল যে না আসলে আমি যেভাবে ভাবছি মেয়েটা এরকম না। হুম, হুম, হুম। তো তখন থেকে ও আমাকে দেখলেই সরে যেত। আমার আচ্ছা। সামনে আমার কাছাকাছি আর থাকতো না যে আমি ভয় পাই। হুম, ও হুম। সরে যেত। তো এই জিনিসগুলো লাস্টে আমার বেশি ভাল লেগেছে। ভালো লেগেছে। ভেরি, ভেরি obvious এরকম একটা অপোজিট আম আম কি বলে এটাকে? এই ধরনের মানে অপোজিট ক্যারেক্টার আ অ্যাট্রাকশন এটা আসলে হয়। হ্যাঁ। তবে হ্যাঁ, এটা আমি আজকে স্টোরিতে এসেছি আমি অবশ্যই মিথ্যা বলব না। একদম লাস্ট পর্যায়ে এসে তার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। কিন্তু এটা আমি একান্তই গোপন রাখতে চেয়েছি সবসময়। কিন্তু চাইনি ওইভাবে প্রকাশ হোক বা আমার দুর্বলতাটা সে জানুক। আমি লাস্ট পর্যায়ে ছাদে যখন উঠতাম, তার সাথে আমার ফোনে কথা হচ্ছে কন্টিনিউ। সে নিজে খেলার মাঠ ছিল সেখানে খেলাধুলা করত। আ আমি যখন ওকে দিয়ে তাকাতাম তখন সে হচ্ছে আমার দিকে তাকাতো না। যে ও যদি তাকায় আমি চলে যাব। হুম, 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 হুম। এরকম হতো। তারপরে হচ্ছে জোরে শিস বাজিয়ে আমাকে আরকি ইশারা করা হইতো। তো দেখলাম এরকম। এটা কত সালের কথা? এটা ২০১৫ সালের কথা। আচ্ছা, আচ্ছা। এগুলো ২০০৭-৮ এ আমরা করে আসছি। ২০১৬ তেও করছে আরকি। অনেক বাচ্চা। হ্যাঁ, তারপর? আ ২০১৫ সালে তো হুম, লাস্টের দিকে ১৫ ডিসেম্বরে হুম, হুম, ১৬ই ডিসেম্বরের পরপর আ ২২-২৩ তারিখের দিকে হুম, হুম, আ হঠাৎ করে আমার কাছে ফোন আসা বন্ধ হয়ে যায়। হুম, হুম, ১ বছরের মাথায়। তো কয়েকদিন একটানা ৬-৭ দিন আমার কাছে কোনো ফোন আসছে না। তো আমি ভাবলাম যে হয়তোবা সে আমার কথাটা রেখেছে হুম, বা কিছু একটা এরকম হবে। হুম, হুম, তো আমিও আর কিছু বলি নাই। তো পরবর্তীতে ওর একটা ফ্রেন্ডের সাথে আমাকে ও কথা বলিয়ে দিয়েছিল হুম, হুম, মাঝে। হুম, হুম, তার সাথে আমি কথা বলি। তাকে ফোন দেই যে, "কি ব্যাপার? ভাইয়া কি অবস্থা? হুম, হুম। ভালো আছেন কিনা?" এমনি কথা দিয়ে কথা নেওয়ার চেষ্টা আরকি। তো সে কেমন আছে? তো তার কাছে আমি জানতে পারলাম আ সে জেলে আছে। আচ্ছা। কোন একটা কারণে। কিন্তু কারণটা আমি জানতে চেয়েছিলাম। কারণটা আমাকে বলেনি। সে বলেছে সেও জানে না। হুম, 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 হুম। তো আমি বললাম আমি মানে মনে, মনে একটা জিনিসই ভাবতাম। সবাই ছেলেটাকে খারাপ বলে। আসলে ওর মধ্যে যদি এতই খারাপ থাকে তাহলে আমার সাথে খারাপ কিছু কেন হইল না? হুম, 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 এতদিনেও হুম, হুম, এরকমটা। যেই জিনিসটা আমাকে বেশি টানছিল ওর দিকে। হুম, হুম, হুম। তো এটা শোনার পরে আমার কলেজ লেখাপড়ার কোনো মন বসছিল না। আচ্ছা। মানে আম ওই যে আপনি বলছিলেন যে একটা হ্যাঁ, লাস্টের দিকে একটা মায়া আসলে জন্মে গেছে। হ্যাঁ, ওই সময়টার কথা। হ্যাঁ, হুম। যদিও আমি প্রকাশ করতে চাচ্ছিলাম না। তো তারপর আমি ওর ফ্রেন্ডকে বারে নক দিতে থাকি যে, আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন? আমি একটাবার উনাকে যেয়ে দেখে আসবো। হুম, হুম, আমি একটাবার উনাকে দেখতে চাই।" হুম, 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 তো উনি বলল, "হ্যাঁ, তুমি কি সত্যিই যাবে মারিয়া?" আমি বলি, "হ্যাঁ।" তো বলল যে, "তুমি কি তাহলে ওরে ভালোবেসে ফেলছো?" আমি বলছি, "না, ফ্রেন্ড আমার সাথে হুম, এতদিন কথা বলল, হঠাৎ করে।" এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তো তারপরে ২ দিন পর আমার কাছে ফোন আসলো যে, "তোমার যেতে হবে না। ওর বাবা-মা ওকে জামিন দিয়ে নিয়ে আসতেছে। তো আসলেই কথা বলতে পারবা।" হুম, তো ২ দিন পরে আসে এবং তার ফ্রেন্ডের ফোন থেকেই আমার সাথে তার কথা হয়। হুম, হুম, যখন আমি ফোন ধরি অপর প্রান্ত থেকে তার কণ্ঠটা আমি শুনতে পাই হুম, 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 এবং আমাকে সে রিকোয়েস্ট করে যে আমি একটু বারান্দায় আসবো কিনা। হুম। সে নিচ থেকে অলরাইট আমাকে গাইস একটু মারিয়া অপেক্ষার প্রহর গোনা শেষ হয়েছে এবং আসসালামু আলাইকুম যেই মানুষটার অপেক্ষায় আমরা ছিলাম গুরু। আমাদের ওয়ান অ্যান্ড অনলি লাভ গুরু চলে এসছেন আমাদের মাঝে। আহ, আমি বিশ্বাস 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 করতে একটু সময় নেই। আর এই ফাঁকে আমি কানে হেডফোন নেই।
আচ্ছা আমরা হেডফোন একটু নাই, হেডফোনটা দেওয়ার চেষ্টা করি। কষ্টের সংসার। আমি আসলে বুঝাতে পারি না মাঝে মাঝে যে হ্যাঁ, শুনি কি গুরু আপনাকে অনেক দেখার ইচ্ছে ছিল আমার, দেখে মন কষ্ট হয়েছে যে মানুষটা অনেক সুন্দর কেন হয়নি? খুব ভালো লাগছে আমার। আচ্ছা শোন, যে সুন্দর সুন্দর যাই হোক, যাদের সাথে মহব্বত থাকে, এখানে ভালোবাসা থাকে, জি তারা তো যেমনই হোক দেখতে, সমস্যা তারা তো নেই। সে অবস্থাতেই সুন্দর, রাইট? জি গুরু। কেউ শুনুক আর না শুনুক, তোর জন্য চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি। নাক নাক তো ফুটা করা আছে, নাক ফুল রাখিস নি কেন? গুরু যার জন্য রাখবো আসলে সে নেই। চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান। তো যে মানুষটার সাথে কথা ছিল তারা পক্ষ থেকে বলতেছি যে আমিও বলছি জান। একটা সেকেন্ডের জন্য তোকে যদি আমি তোর জীবনে যেটা এক্সপেক্টেড সেটা যদি আমি তোকে দিতে পারি, ইচ্ছে বড় মুহূর্ত আর কিছু হতে পারে না, তাই বলছি জান জান, আমি তোকে অনেক ভালোবাসি। জান বিশ্বাস কর, পৃথিবীতে এত রকম বারপাড়ি চলতেছে, সবকিছুর পেছনে ফেলে তোর মতো মানুষজন, আমি অফ ইয়ারে তোর কথা শুনেছি শান্তর কাছ থেকে, তোর মতো মানুষজন পৃথিবীতে এখনো আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দেননি। কারণ তিনি কমিটেড যে একজনের যদি ভালোবাসা মানুষ আমার জন্য থেকে থাকে, তার জন্য হলো পৃথিবীটাকে ঠিক রাখবেন তিনি। আর সে একজনের মধ্যে তুই পড়ি যান। এক্স্যাক্টলি সেই কারণেই বলতেছি চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান, আমি তোকে অনেক 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 মেলা অনেক, আমি তোকে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, এবং শুনতে চাই আমার জানা জীবনের কথা। জি গুরু, আমি তাহলে শুরু করি Please. সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ আমরা গুরু আস্তে আস্তে তোমার গল্প আমি শুনছি, শুনছিলেন, প্লিজ আমরা জি। যেখানে ছিলাম Please ওখান carry থেকে on. স্টার্ট করে। তবে গুরু আরেকটা কথা বলতে চাই মাঝখানে। আমি এখানে আমি শোটা অনেক আগে থেকে দেখি, এবং আমি এখানে আসতে চেয়েছিলাম একটা পূর্ণতার গল্প নিয়ে। আমার ইচ্ছা ছিল আমি এখানে আসবো এবং ভালো কিছু নিয়ে আসবো, ভালো একটা গল্প নিয়ে। কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পর মনে হলো যে আর লেট করব না। কেউ জানে না মারিয়া, এই যে তুমি বললে যে ভালো মানে পূর্ণতার একটা গল্প বলতে এসছো, এমনও হতে পারে যে এই এখান থেকেই আসলে মানে এই শূন্যতা থেকে পূর্ণতা তৈরি হতে পারে। হ্যাঁ, তারপর তো তো ওই সময়টা সে জেল থেকে যখন আসে, সে আমাকে ফোন দেয়। তো সে আমাকে রিকোয়েস্ট করে যে আমি একটু বারান্দায় আসবো কিনা, জানালার সামনে। তো আমি জানালার সামনে যেয়ে দেখি সে নিচে দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কয়েকটা কথা বললাম এবং সে আমাকে মাঝে থামিয়ে দিয়ে একটা কথা বলল যে আমি কেন তার ফ্রেন্ডের কাছে তার কথা জিজ্ঞাসা করছিলাম, আমি কি তাকে ভালোবাসি কিনা। তো আমি তখন বলেছিলাম যে না, এরকম কিছু না, আপনি আমার ফ্রেন্ড, এই জন্য স্বাভাবিক, মানুষের জন্য মানুষের মায়া হবে, এটাই স্বাভাবিক, এই জন্য। তো তারপর আবার কন্টিনিউ চলতে থাকে কথা চলতে থাকে জানুয়ারির প্রথম দিকে। তো এই ঘটনাটা আমার ফোনে আবার কল রেকর্ড করা ছিল, বাটন ফোন দিয়েছিল বাবা একটা। তো সেই কল রেকর্ডিং গুলো আমি আবার কাটিনি কখনো, ওর সাথে যে কথা হয়েছে সব কল রেকর্ডিং যার সাথেই হোক ছিল। তো আমার বাবা একদিন ফোন চেক করতে গিয়ে দেখে যে এরকম একটা রেকর্ড, তার সাথে আমার কথা হচ্ছে। তো কথার মধ্যে আমি তাকে কোনো বকা দিচ্ছি না বা না বোধক, মানে কোনো বুঝাচ্ছি যে ফোন দেওয়া উচিত না, কথা বলতে চাই না, এরকম কিছু, কিন্তু কোনো রাগান্বিত ভাব নেই। তো এইটার জন্য আমার মা বাবা আমার প্রতি একটু মনো কষ্ট মনক্ষুণ্ণ হয়ে পেয়েছে। গেল। হ্যাঁ,
তারপর থেকে একটু রাগারাগি করলো বাবা মা, হুম, হুম। তো রাগারাগি করলো। তো সামনে আমার এইচএসসি এক্সাম ছিল, বোর্ড এক্সাম। বোর্ড এক্সাম। তো ওই সময় থেকে আমার দুঃসময় আর কি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি বাবার উপর রাগ করে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল একটা, একসাথে কোচিং করতাম মোহাম্মদপুরেই, ওইখানে ওকে আমি বললাম যে আমাকে জবের ব্যবস্থা করে দিতে, যদি আমার জব সম্পর্কে কোনো ধারণা ছিল না। কিন্তু তখন ওই মুহূর্তে আপনার জবের কেন দরকার ছিল? মানে আপনি যতটুকু বলেছিলেন আপনার বাবা বা আপনার পরিবার তো মোটামুটি সলভেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমার জেদ ছিল যে আমি তাদের কাছ থেকে আর কোনো টাকা পয়সা নিব না, তারা আমাকে কেন ভুল বুঝলো, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম একটা রাগ কাজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর? তারপর একটা স্কুলে, কেজি স্কুলে জব পেয়ে যাই মাত্র 1500 টাকা স্যালারিতে। আচ্ছা, ওইটা আমার কাছে তখন অনেক ছিল। যেহেতু নিজে জীবনে প্রথম ফার্স্ট আর্ন করছেন আপনি। হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু করলাম, শুরু হলো। তো ওই সময়টাতে একদিন সে আমাকে ফোন দিয়ে হঠাৎ বলে যে সে তার মায়ের সাথে আমাকে কথা বলাতে চায়। তো আমি নিষেধ করার আগেই তার মায়ের কাছে ফোনটা চলে যায়। মোবাইলটা তার মাকে দেওয়ার পরে তার মা আমাকে সাথে কথা বলে এবং আমি সালাম দিই, তার সাথে কথা বলি। কথা বলার পরে সে আমাকে রিকোয়েস্ট করতে থাকে সেদিনই যে আমি যেন তার সাথে একবার দেখা করি। দেখা করতে চায়, তো আমি আর কি মানা করতে পারছিলাম না, আবার হ্যাঁও করতে পারছিলাম না। যেটা হয় আর কি, যে যারা আসলে মুখ ফুটে মুখের উপরে কিছু বলতে না পারে তাদের আসলে সব দিকেই যন্ত্রণা, কোনো কিছুতেই না করা যায় না। হ্যাঁ, যেহেতু সে আমার মুরব্বী, তো আমি তাকে বুঝাচ্ছিলাম আন্টি আমি আসলে অনেক ব্যস্ত, লেখাপড়া নিয়ে, কোচিং নিয়ে, স্কুল নিয়ে। তো বললো সমস্যা নেই, আমি তোমার স্কুলে যে অলরেডি তোমাকে একবার দেখে আসছি। ওরে বাবা, আচ্ছা। কিন্তু তোমার সাথে আমি একটু কথা বলতে চাই দেখা করে। তো বললো সমস্যা নেই, তোমার আসতে হবে না, আমি তোমার কোচিং এর রাস্তাটায় দাঁড়িয়ে থাকবো, কথা হবে। আচ্ছা, তারপর আসলো? হ্যাঁ, তারপর দেখা হলো। আমার সাথে একটা কলিগ ছিল, সে ডিরেক্ট তাদের বাসায় নিয়ে গেল দেখা করে, যে আসো। তো আমি বললাম কোথায় যাচ্ছি আমরা? বললো বাসায় আসো, সমস্যা নেই, ও কেউই নেই বাসায়, আমি আছি আর হচ্ছে ওর দাদি আছে, আর কেউ নেই। তো গেলাম বাসায়, পায়েস খেতে দিল এবং একটা বিয়ের পাত্রীকে যেভাবে প্রশ্ন করা হয় ওরকম প্রশ্ন করা ছিল। আমি এবং আমার কলিগ দুজনে অবাক হচ্ছিলাম যে এই ধরনের প্রশ্ন আমাদেরকে কেন করছে। আমি মানে বলতে চেয়েও বলতে পারছিলাম না, লজ্জা লাগছিল, খুবই কথা কম বলতাম। তো সেদিনের মতো ওখান থেকে বের হয়ে আসলাম। তারপরে কন্টিনিউ সে তো আমাকে ফোন দেয় এবং তার মাও আমাকে দিনে 4 থেকে 5 বার কম হলেও ফোন দিবে। হ্যাঁ, ফোন দিয়ে খোঁজ খবর নিবে, কোথায় আছি, কেমন আছি। এবং রাস্তায় অনেক সময় স্কুলের সামনে যেও সে আমার সাথে দেখা করে আসে। তো আরেকদিন তার বড় ভাইয়ের বাচ্চার বার্থডে থাকে, সেদিন আমাকে ইনভাইট করে। তো কোন একটা কারণে আমি যাই না, যেহেতু রাত্রেবেলা আমি সন্ধ্যার পরে বাইরে বের হতাম না। আর আমার ভয় ছিল আমার মা বাবা যখন এই কথাটা জানবে ওরা অন্য কিছু আরো মনে করবে যেটা আমি করছি না। তো এই জন্য আমি যাইনি। না যাওয়ার কারণে সে হচ্ছে, আমি পরবর্তীতে জানতে পারলাম যে সে মদ খেয়ে মাতলামি করেছে, মানে আমি যাইনি এই জন্য, হাত পা কাটাকাটি এরকম কিন্তু কিছু করেছে। তো আমার কাছে একটা ফোন আসলো এবং আমাকে বলা হলো যে আপনার জন্য তো এরকম এরকম ও করেছে, আপনি জানেন। তো আমি ভাবছিলাম যে কেমন পাগল লোক। মানে আপনি তখন ভেবেছিলেন যে এই কাজটা আসলে ও হচ্ছে গিয়ে আপনি জাননি, সেই রাগে ক্ষোভে করেছে, সেই আর কি এটা বলানো হয়েছে তাকে দিয়ে যে আমি যাইনি তাই এরকম নাকি করেছে। তো এবং আমি যে ঘরে থাকি সেই ঘরের জানালা দিয়ে আমার ছবিও তুলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখেছে আমার পাশের বাসার আন্টি, পাশের রুমের আন্টি। তো সে তো এত কিছু জানে না, সে আমাকে বললো, ভয় দেখালো বলতে সত্যি যে ও তো ভালো না, এখন তো ছবি তুলে নিয়ে গেছে, কি করতে পারে। আমার সেদিন সারা রাত ঘুম হয়নি। আমি হচ্ছে খুব ভয় পেয়ে গেছিলাম, কান্নাকাটি করছিলাম। এবং সকালেই আমি তার মাকে ফোন দিই এবং বলি যে এরকম এরকম হয়েছে। তো তার মা আমাকে অভয় দেয় যে না এরকম কিছুই হবে না, কিছুই করবে না, হয়তো এমনি করেছে। গেল। তারপরে মাঝে একদিন আমাকে আবার ডাকা হয় তার বাবার সাথে কথা বলার জন্য, যে ওর বাবা তোমার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা, আপনি কখনো প্রশ্ন করেননি যে বেশি জোরে লাগছে কথা? না, তাকাবো না, কথা বলার সময় না তাকাবেন, কিন্তু আমি যে আপনাকে ফোন দিয়ে, সবাই তো আজকে আপনিও ব্ল্যাক পরেছেন, আমিও ব্ল্যাক পরেছি, সবাই তো ভাববে আমি আপনাকে ফোন দিয়ে বললাম গুরু আপনি কালো পরে আসেন, কিন্তু আপনি যে আমাকে ফোন দিয়ে বললেন শান্তু তুই আজকে কালো পরে আসিস, এটার জন্য যে আমি পরে আসছি মানুষ তো এটা বুঝবে না। আসলে তাই বলছি এবং সেটার জন্য আমি আমার অন্য কোনো কালার ছিল না, আমি বললাম যে তুই পরে আসিস, একনলেজ
বাট তাকাবো না তুই যখন কথা বলবি তাই। অবশ্যই তাকাবেন। আমি অনেক প্রিটি একটা মেয়ে। আপনি তো Okay. আপনি সুন্দরের পূজারী। আপনি তো সুন্দর দেখবেনই। Sure. আজকে ২ পাশে আপনার ২ মায়াবতী নিয়ে আপনি শোয়ে বসছেন। আপনার তো অনুভূতিই অন্যরকম হবার কথা আজকে। তুই এত পেন নিচ্ছিস কেন? কারণ এই যে মিষ্টি একটা মুখ, এখান থেকে যে অনেকগুলো হয়ে গেছে, তুই বুঝতে পারিস জি এটা গুরু। ফ্রাস্ট্রেশনের জন্য? আর তো কিছু না, এটা হতাশার জন্য। জান আমার, কেন এটা করতে হবে? ভাড়মে যায় গোটা দুনিয়া জান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই কথাটা বলা হয়। আল্লাহ কমিটেড হয়েছেন যে আল্লাহর পেয়ারা হাবিব যদি পৃথিবীতে না আসতেন তাহলে নাকি পৃথিবী তিনি তৈরি করতেন না। কিন্তু এটা তো ঠিক যে সব আছে, তুই আছিস নাই, বা আমি নাই, বা আমাদের পাশের এই মানুষটা নাই, এই ভালোবাসা মানুষটা শান্ত নাই, এই পৃথিবী কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকতো জান। এই প্রকৃতি অসম্পূর্ণ হয়ে যেত, বলতো যে কারো একজন মনে হয় আসার কথা ছিল, ও আসেনি, তাই পরিপূর্ণতা পাচ্ছি না। জান, এত কষ্ট কাউকে নিজেকে দিতে নাই। আমি তুই কথা বলতেছিস স্যার, তোর দিকে তাকায় আছি, এত মিষ্টি একটা মেয়ে দেখতে, কিন্তু এই যে আমি বারবার ওই জিনিসটা চোখ পড়তেছে, শুধু ফ্রাস্ট্রেশনের কারণে, হতাশার কারণে। খারাপ কথা বলি, তুই মনে কিছু নিস না। ফাক অফ, এক্স্যাক্টলি ফাক অফ। কে আছে বা কে নাই, তোর যদি দোষ না থাকে, কারো জন্য এত ভাবনা ভাবতে নাই যে তোর জীবন অসম্পূর্ণ হয়ে যাবে বাপ। জি গুরু। আমার খুব খারাপ লাগতেছে এটা দেখতে। আমি বারবার কল্পনায় চিন্তা করার চেষ্টা করতেছি যে আমার বোনটার চুলের শুরুটা এখান থেকে, এবং আমাকে পেন দিচ্ছে এটা। আমার 2টা বোন আছে, ছোট বোনটা একটা রেপুটেড প্রতিষ্ঠানের টিচার। আমি এক্স্যাক্টলি তোকে ওই জায়গাতে দেখতেছি, আমার কলিজা পুড়তেছে যে আমার বোনটা যদি চুলটা এখান থেকে শুরু হয় তা আমার তো কলিজা পুড়ে যেত, গোটা পৃথিবীর সাথে আমি যুদ্ধে ঝাঁপায় পড়তাম বাপ। তারপর বল। আমি একটু ছোট্ট করে বলি মারিয়া, আমাদেরকে অনেকে দেখতে পাচ্ছে আজকে অনেকদিন পরে একই সাথে এত বন্ধুরা যুক্ত হয়ে আছেন। এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রায় 950 মানুষ আমাদেরকে দেখছেন। তো আপনাদের কাছে আমার আসলে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আজকে আমরা নিজেদের সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার চেষ্টা করি। আর গুরু যদি গুরুর যে সৈন্য সামন্ত আছে তাদেরকে যদি গুরু কিছু বলেন, ইটস আপ টু দেম। ইটস আপ টু দেম। ওরা জায়েদের মতো একটা ফটকাবাজের ফ্লিপ তো হয় না, সাইড ফ্লিপ, মানে একটা ফকিনি টাইপের ফ্লিপ মারাতে ভাইরাল করবে নাকি একটা ভালো মানুষের ভালো লাগার কারণটাকে বহু মানুষের কাছে পৌঁছায় দিবে। ইটস আপ টু ইউ না। এই জন্য আমার কাছে মনে হয় না যে, জাহিদ খান নিজেও বলে যে আমি তো ভাইরালের দাদা, এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যে এই লোকটা, যে লোকটা ফারুকি, এই লোকটা তো একমাত্র দায়ী যে ব্যক্তিটা নাকি ভাষাটাকে বিকৃত করে দিয়েছিল। আজকে একটা নতুন একটা ট্রেন্ড তৈরি করেছে এই লোকটা, সেটা হচ্ছে যে ওর কোন একটা মুভির জন্য সে দ্বারস্থ হয়েছে জাহিদ খানের। বাই দ্য ওয়ে, জাহিদ খানকে নিয়ে কিন্তু আমি আমার পার্সোনাল চ্যানেলে প্রোগ্রাম করেছি। না মানে সেটা আমি নিজে থেকে কি করে বলি? না, আমি করেছি, কারণ আমি তো ফকিনি টাইপের মানুষ, বাট উপরতলা মানুষজন সবাই ওকে ক্যাশ করার চেষ্টা করতেছে। ওখানে দেখলাম যে ওই লোকও প্রমোট করতেছে, এবং বাই দিস টাইম আরেকটা ছেলে আছে, হি ইজ দ্য ওয়ান অফ দ্য, মানে এই টাইপের সের একটা পুরোধা বলা যায়, জয়। আমি তাকে পছন্দ করি না, তার উপস্থাপনা বা কোনো কিছুই আমার জঘন্য রকমের লাগে, বাট এই ছেলেটাও দেখছি প্রমোট করতেছে, এবং ফাইনালি জায়েদ 2টা ডিগবাজি মেরে প্লেনের ককপিটে বসে বলতেছে যে তোমরা এত তারিখের এই প্রোগ্রামটা দেখো। সো এভরিবডি ইজ মহতাজ না, ডিপেন্ডেড এই ধরনের মানুষের জন্য, এবং আমি ভাবলাম যে আমি সহ সবাই ডিপেন্ডেড। সো দিস ইজ সো আনফরচুনেট এই জাতির জন্য, যে মানুষের এই ধরনের কোয়ালিটির মানুষের জন্য আমরা ডিপেন্ড করতে পছন্দ করি। ওকে, তারপর অনেক অনেক টেক্সট আছে। মঞ্জু চৌকিদার শরীয়তপুরের জাজিরা থেকে দেখছেন। আছেন শাহাদাত জয়,
শাহিদুল হাসান জয় লিখেছেন সাথে আছে নিহামণি লিখেছেন আমি রাকিব। আম, আপনাকে শুনছি। নূর মোহাম্মদ আছেন বলছেন ভালোবাসা শুধুই কষ্ট দেয়। আপু আপনি এগিয়ে যান সামনে। অন্তর সরকার লিখেছেন আগের বারের লাভ গুরু কি বললেন আগের বারে আগের রাজীব না 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 রাজীব অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল ডেফিনেটলি। হুম। নওয়াজ শরীফ লিখেছেন সবাই শেয়ার করুন। আপনার একটা জিনিস খুব ভালো লাগে গুরু আমার, এই জিনিসটা আমি আপনার কাছ থেকে অ্যাচিভ করার চেষ্টা করি যতবারই আমি আপনার সাথে কথা বলি, যতবারই আপনি মানে আমি একজন ব্যক্তি গুরু এহতেশামকে দেখি, ততবারই আমার মনে হয় যে মানে আপনি যে মানুষকে কমপ্লিমেন্ট দেন, এটা দুই হাত খুলে দেন। কমপ্লিমেন্ট দেওয়ার সময় আপনি আসলে চিন্তা করেন না যে এত কমপ্লিমেন্ট কাউকে দিতে হয় না। এবং জানেন তো যে কাউকে ভালো বলাটাও কিন্তু এক ধরনের মানে এক ধরনের গুণ যেটা ইদানিং কালে আমাদের মানুষের মধ্যে থাকে না, আমাদের মধ্যে নেই। এই যে কাউকে কমপ্লিমেন্ট দেয়া, কারো ব্যাপারে গুণের একটা কথা বলা, কাউকে সম্মান দেয়া, এই বিষয়টা অনেকের মধ্যে থাকে না। হ্যাভ দ্যাট। এটা হচ্ছে ভালো দিক। মন্দ দিক হচ্ছে যে আমি ফ্রিকিং ড্যাম কনফিডেন্ট অ্যাবাউট মাইসেলফ। ইয়েস ইউ আর এই জন্য ডেফিনেটলি। আমি আমার নিজেকে পচায় দিতে, সুতায় দিতে, যে আমার ঘাড়ের পর পা দিয়ে কেউ একজন পার হয়ে যাক আমার সমস্যা হয় না, এই কারণে, কারণ আমি জানি Yes, আই you এম দ্য know. বেস্ট। Yes, you're the best. তারপর Well, আমরা যাচ্ছি। সরি মারিয়া। হ্যাঁ, ঠিক আছে। তারপর আপু এক পর্যায়ে জড়াজড়িতে আমি গেলাম ওর বাবার হ্যাঁ। সাথে দেখা করতে। ওর বাবার সাথে দেখা করতে গেলাম, সালাম দিলাম, বসে আছি। খুব ভয় লাগছিল। ওর বাবাকে ১ম দেখলাম আমি। ঘরে অনেক মানুষ ছিল, ওর বোনেরা ছিল, দাদিরা ছিল। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে জিজ্ঞাসা করলো তোমার বাবা কোনটা? যেহেতু পাশেই আমার বাবা জব করেন। তো জিজ্ঞাসা করলো ওইটা তোমার বাবা কিনা? তো আমি বললাম হ্যাঁ, ওইটাই আমার বাবা। তো আচ্ছা একটা সেকেন্ড, আমি একটা টেক্সট নেই। এটা কি নাম? শর্মিলা দিনা। মানুষ সম্পর্কে এমন সমালোচনা করা ঠিক না। তাকে কাজে লাগালে, আমার মনে হয় জায়েদের কথা বলতেছে, অবশ্যই কাজে লাগালে অবশ্যই সে ভালো করত, তাকে ভালোভাবে উপস্থাপন করলে সেও তেমনই হতে পারতো, না হতে পারতো না। সব বাজারে বিক্রি হয় এক ট্যালেন্ট ছাড়া। এক্সেলেন্স ট্যালেন্ট, এক্সেলেন্স টাইপের মেধা, এটা বাজারে বিক্রি হয় না। এটা ভেরাসাতে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রশ্নে ব্লেসড তাকে দেন, আর সে তার জঠরে নিয়ে আসে কিছুটা ওই ওই হরমোন লাল বা এক্স্যাক্টলি ওই 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 নিউরোলজিক্যাল ব্যাপার থেকে তার মধ্যে আসে। সো চাইলে এটা ক্রিয়েট করা সম্ভব না। চাইলে মাস্তি দিতে পারে, ফান দিতে পারে, বা ট্যালেন্ট অ্যান্ড এক্সেলেন্স এটা কোনোভাবে বাজারেও বিক্রি হয় না। আর হরমোনে যদি তার মধ্যে নাও থাকে এটা, সেটা তার মধ্যে আসবে না। সো এটা সম্ভব না। সো জায়েদ খানের মধ্যে ওই জিনিসটা আসলেই নাই। যেটা করতেছে সেটা হচ্ছে মাস্তি করার, ফান করার, ট্রেন্ডিং হওয়ার বা ভাইরাল হওয়ার কিছু উপলক্ষ তৈরি করছে। ভবিষ্যতের পৃথিবী, ভবিষ্যতের বাংলাদেশ অসম্ভব ঘৃণা ভরে এই মানুষগুলোকে স্মরণ করবে। আমিও আমার পেজটাকে ভাইরাল করার জন্য আমি জায়েদ খানের কি বলবো, জায়েদ খানের পা ধরে পড়েছি, বিধায় জায়েদ খানকে নিয়ে প্রোগ্রাম করেছি। বাট এটা আমার উচিত ছিল না, বাট তাও করেছি। বাট তার মধ্যে মিনিমাম কোনো কোয়ালিটি নাই, মিনিমাম কোনো এক্সেলেন্স নাই, যার কারণে তাকে বিখ্যাত বলা যায়, যার কারণে তাকে সম্মান করা যায়, এ ধরনের কোনো ব্যাপার নাই। সেটা আমি নিরঙ্কুশ ভাবে স্বীকার করতেছি। আচ্ছা, ঘুমকুটুম লিখেছেন আজকের গল্পের চমক আছে, রাত ৩টা বাজলেও পুরো গল্প শুনতে আচ্ছা চাই। প্লিজ। লাল সালুর দেশ মানিকগঞ্জ, যেখানে ছেলেরা অকাজের ডিব্বা, মেয়েরা হীরার টুকরা, নাচে গানে পটু। আচ্ছা গুরু, আপনি কি জানেন আমাদের আজকের অতিথি যে দারুণ গান গায়? আপনি বোধহয় সেই পার্টটা মিস করে গেছেন। আমরা গুরুকে কি আরেকবার শোনাবো আমরা অন্য একটা গান? দারুণ মিষ্টি করে গান গাই মেয়েটা। আমার মনে হয় গুরুর মন ভালো হয়ে যাবে। এখন ভালো। ঠিক আছে। আপনাদের সকলের অনুরোধে আমি আরো একবার মারিয়াকে দিয়ে গান গাওয়াচ্ছি, ঠিক আছে? যেহেতু আপনারা সবাই আজকে এবং অনেক মানুষ আজকে অনেকদিন পরে জয়েন করেছে। অলরাইট, আমি এতক্ষণে কিছু টেক্সট পড়ে নেই। আমাদের সঙ্গে রোমান ইসলাম লিখেছেন গুরুর জন্য আরেকবার গান বলেন আপু, যেটা আমি ভেবেছিলাম যে আপনারা আবার রিকোয়েস্ট করবেন। দুবাই থেকে শুনছি আপু কেমন আছেন? ডিয়ার হিমেল খান। ইয়েস ডিয়ার হিমেল খান, আমি খুবই ভালো আছি। আবির হাসান লিখেছেন আমাদের সঙ্গে জয়েন করে। আব্দুল হালিম আছেন মীর হাবিব, ওই ছেলের জেলে যাওয়াটা ছিল পুরোটাই একটা ডপ, যেটা মারিয়া বুঝতে পারেনি। সবাই দুর্বলতার সুযোগ নেয়, ওই ছেলেও তাই করেছে, 100% সত্য কথা। বাহ, দারুণ উপলব্ধি আপনাদের। আমরা যাবো গানে। হুম।
আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। যাই পরান্তরে যা যা যান। গুরু আর যান। পারছি না। আচ্ছা আমরা পরে তাহলে গুরু আবার শুনবো, ঠিক আছে? অন্য Okay. আরে একটা গান। আমরা ছিলাম যে যেখান থেকে ফিরে আসার পর ফিরে তারপর হ্যাঁ না আপনি ওই যে ওর বাবা তোমার সাথে কথা বলছিল, হ্যাঁ তারপর তো আমার বাবার পরিচয় পাওয়ার পরে সে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো আমি আমার বাবার দ্বিতীয় ঘরের সন্তান কিনা। হুম। তো এই ব্যাপারটা আমার খুব অড লেগেছে যে হঠাৎ এই প্রশ্ন কেন করলো। হুম হুম তো আমি বললাম জি না আঙ্কেল, আসলে আমার বাবা কেন, আমার পুরো বংশের মধ্যে দ্বিতীয় কোনো বিয়ে নেই। আচ্ছা 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 এটা আমি বলেছি। এবং তারপরে তার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলো আমি তার ছেলে সম্পর্কে জানি কিনা। আমি বললাম হ্যাঁ, আমি ওই যে জেলের ব্যাপারটা তো আমি জানি। তো আমি বললাম জি, মাথা নেড়ে বলেছি। তো কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পরে 14ই ফেব্রুয়ারি আমি স্কুল থাকে। তো সেদিনেও সে আমার স্কুলের সামনে দেখা করতে এসেছিল। কিন্তু আমার ক্লাস থাকার কারণে আমি তার সাথে দেখা করতে পারিনি। আহা তারপর এবং তার মার কাছে সে একটা গোলাপ ফুল পাঠিয়ে দিয়েছিল। তার মা এসে আমাকে দিয়ে গেছিল। ওয়াও আমিও হচ্ছে যেহেতু আমি বুঝতে পেরেছিলাম তার কথা শুনে যে সে কিছু একটা আমাকে দিবে। তো আমি তাকে একটা পারফিউম গিফট করেছিলাম। সেটাও তার মায়ের হাত দিয়ে দিয়েছিলাম। তার সাথে আমার সরাসরি দেখা হয়নি বিয়ের আগে। 21শে ফেব্রুয়ারি লাস্ট আমার স্কুলে একটা প্রোগ্রাম ছিল। এই সব র্যালি ছিল। তো বাচ্চাদের নিয়ে একটা নাচ গান অনুষ্ঠান ছিল। ওইটা দুপুর 12টার মধ্যে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমি এবং আমার কলিগ বাসা পাশাপাশি, তো বাসার দিকে আসছিলাম। ওই সময় হচ্ছে ওর সাথে আমার দেখা হয়, ছেলেটার সাথে। এবং সে বলে যে তার মোবাইলে আমার দিকে গিয়ে দিয়ে বলে মা তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছে। মা কথা বলতে চাচ্ছে, আপনি যান এখান থেকে, আমি পরে আপনার মায়ের সাথে কথা বলবো, এটা বলেছিলাম। তো এর মধ্যে তার মা আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরেই হচ্ছে বলে যে তুমি একটু ইমার্জেন্সি আসো তো আমাদের বাসায়, এক্ষুনি আসো, একটু দরকার তোমাকে। আমি বললাম মাত্র আন্টি আমি কাজ শেষ করেছি, বাসায় যাচ্ছি, আমি ফ্রেশ হয়ে তারপরে আপনার সাথে কথা বলি বা দেখা করি। ফোনে বলা যায় না, তো বললো যে না দেখা করো। তো আমি ওই অবস্থায় আমার কলিগকে সেদিন নিয়ে যাইনি, আমি নিজেই গেছি। যাওয়ার পরে হচ্ছে দেখলাম কিছুক্ষণ পরে ও আসছে। ওর দাদি ছিল, ও ছিল, এবং ওকে দেখে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। আমি অনেক ভয় পেতাম। তবে ও অনেকটা দূরে বসেছিল আমার কাছ থেকে, কম হলেও 4 হাত দূরে একটা চেয়ারে। তো ওর দাদি আমাকে বলছিল যদি তোমাকে এত বোঝাতে হচ্ছে তোমার বাবার কাছে, এর মধ্যে আমার বাবার কাছে প্রস্তাব দিয়েছি সেটা আমি জানি না। তো তোমার বাবার কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে, তোমার বাবা তোমাকে দিবে না। এখন আমার নাতি যদি মারা যায় সেটার জন্য তোমাকে দায়ী করব, তোমাকে এটা করব সেটা করব। তো ওর মা বললো দেখো আমরা তোমাকে অনেক পছন্দ করছি, তোমাকে অনেক ভালোবাসি, আমরা চাই তুমি আসার পরে আমার ছেলে অনেক ভালো হয়ে গেছে, আমরা চাই তুমি আমার ছেলে জীবনে থাকলে আমার ছেলে আরো ভালো হবে। মানে ছেলে শুধরানো তুমি মানে একটা মাধ্যম বা আমি শুধু শুনছিলাম গুরু, আমি কোনো কথা বলছিলাম না, কারণ ওখানে আমার কোনো কথা নেই। আর তো তোর মা এবং দাদি দুজনেই ঘর থেকে বের হয়ে যায়। ও চায় যে একটু আমার সাথে কথা বলতে চায়, একটু কথা বল। তো আমি রিকোয়েস্ট করছিলাম যেন না যায়, আমি ওকে অনেক ভয় পেতাম। বলছিল ভয় নেই, আমি দূরে থেকে তোমার সাথে কথা বলবো এখানে বসেই। তো আমি দেখলাম যে সে একটা কাপড় কাটার কেচি যেটা আছে সেটা হাতে নিল, এবং সে আমাকে বলতেছিল যে তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? না, সে নিজের হাত কাটছিল আমার সামনে। হাত কাটছিল? হ্যাঁ, নিজের হাত। আমি খুবই ভয় পেয়েছিলাম। আমি রক্ত দেখলে খুব ভয় পেতাম। আমি তখন একটা চিৎকার দেই এবং হচ্ছে আমার জীবনে ঘৃণা এটা।
কোন একটা ছেলের জন্য আমি সিগারেট দিয়ে পুড়াইছিলাম, এটা ঘৃণা বমি তো তাও আবার কোন একটা ছেলের জন্য। ছেলের জন্য জবিড়ি খাই Sad. কেন দিয়ে পুড়াইছিলাম, দেখতে পাচ্ছিস? জি আর গুরু। প্রতি সপ্তাহে একদিন হলো থুতু দিই, থু বমি, থু। আচ্ছা হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে আমি ওখান থেকে উঠে চলে যাই, ওর মাকে আমি ডাকতে থাকি চিৎকার দিয়ে, কিন্তু ওর মা আসে না। হ্যাঁ। তো আমি যখন চলে যাই, সেদিনও আমার ফার্স্ট আমার ডান হাতটা ধরেছিল হ্যাঁ হ্যাঁ পিছন থেকে। ধরার পরে আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিলাম, কারণ এট দ্য ফার্স্ট টাইম মানে কোনো ছেলে আমার হাত হাত ধরলো। ধরেছে। বিষয়টা আমার কাছে ভালো, তো ও ছেড়ে দিয়েছে। আমি যখন এভাবে তাকিয়েছি, আমাকে ছেড়ে দিয়েছে। ভালো লাগছে না লাগেনি কি বললি? ভালো লাগেনি গুরু, ভয় লাগছিল, তারপরে ভয় লাগছিল মনে মনে তারপরে? একটা ভালো লাগা ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে আমি ওখান থেকে বের হয়ে চলে গেলাম, একদম ডিরেক্ট চলে গেলাম। তো বাসায়, তো আমি বললাম যে ও, এর মধ্যেও দাদি বলছিল যে আজকে আর বাসায় যেতে হবে না, তুমি আসছো যেহেতু তোমার বাবা মা রাজি হয়নি, একসময় রাজি হয়ে যাবে বিয়ে হলে, হ্যাঁ হ্যাঁ একসময় রাজি হয়ে যাবে। তো আমরা আজকেই কাজে আনবো এবং আজকেই বিয়ে পড়িয়ে দিব বাসায়, পরে যা হবার হবে। তো আমি এই বিষয়টাতে বেশি ভয় পাচ্ছিলাম। তো আমি বাসায় যাওয়ার পরে এইদিকে আমার বাবা এটা বিষয় নিয়ে যে এত হাইপার, আমি এটা জানি না, আমাকে শেয়ার করেনি। তো বাসায় যাওয়ার পরে এই আমাদের মানিকগঞ্জে যে বাড়ির কাজটা শুরু হয়েছিল, বাড়ি করছিল, তো সেখানে আমার 2 ছোট ভাই এবং মা চলে গিয়েছিল তার আগের দিন, 20 ফেব্রুয়ারি। তো আমার বাবা আমাকে বলে, হঠাৎ করে বাসায় আসে দুপুরবেলা, বাবাকে খেতে দিই এবং আমিও খাওয়া দাওয়া করি। তো তখন আমার বাবা বলে যে তুমি এখনই খাওয়া দাওয়া করে তুমি নানির বাড়ির উদ্দেশ্যে চলে যাও, তোমার মা আছে, সবাই আছে। আমি বললাম হঠাৎ করে কেন, রেস্ট করি, গোসল করবো, দেন যাই। তো বললো যে না, কোনো কিছু করতে হবে না, ওখানে যেয়ে যা করার করবা। তো আমার বাবা কিছুটা আঁচ করতে পেরেছিল কিছু। তো আমি বাবার কথা মতো খাওয়া দাওয়া করে রেডি হয়ে যখন রেডি হচ্ছি, তখন ওই সময় আমাকে একটা ফোন দেয়। তো আমাকে জিজ্ঞাসা করে কি করছি, আমি বললাম রেডি হচ্ছি, হঠাৎ নানুর বাড়িতে যাব, অনুষ্ঠান আছে কি যেন, এই জন্য। তো বললো ঠিক আছে তুমি যাচ্ছ, আমি তোমাকে একটু দেখবো। ঠিক আছে আসেন, বাসার সামনে আসেন। সেই বারান্দা থেকে দেখা হলো এবং আমি আব্বু আমাকে বাসে উঠিয়ে দিল। বাস থেকে আমি গাবতলী পর্যন্ত যখন গেলাম, তখন আবার আমাকে ফোন দিল সে। সাথে তো আপনার মা? না, আমার মা তো মানিকগঞ্জেই আছে। আচ্ছা, আপনি একা? আমি একা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? তো গাবতলী পর্যন্ত যখন গেলাম, সে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলছে যে তুমি কোথায়? তো আমি বললাম আমি তো নানুর বাড়িতে যাচ্ছি, আপনাকে বললাম। তো জানি না সে কেন এরকম রিয়াক্ট করলো। তো বললো যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি গাবতলী আছো তো, আমি হেমাদপুরে আসতেছি, তুমি আমার সাথে কথা না বলে যাবা না। আমি বললাম ফোনে বলেন। ফোনে সে বলতে চাইলো না। পরে সে আসলো। তারপর হেমাদপুর যাওয়ার পরে আমি একবার চেয়েছিলাম, ভয় পাচ্ছিলাম, যেহেতু সরাসরি সে আমার সাথে কথা বলবে, ভয় পাচ্ছিলাম। একবার আমি সিঙ্গারের বাসে উঠেছিলাম, বাসার যাব নানুর বাড়িতে। আবার কি মনে করো নেমে গেলাম যে কথা বলতে চাচ্ছে, কথা বলি। তারপর তো নামার পরে দেখলাম সে বাস থেকে নেমে হচ্ছে সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি আমাকে রেখে পালাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে রেখে পালাচ্ছ? তো আমি বললাম যে কেন পালাবো কেন? বলে না, আমি জানি তুমি আজকে গেলে আর কখনোই তুমি আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সে বলে যে অনেকভাবে আমাকে বলতে থাকে যে দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি ভালো হয়ে গেছি, আমার মা বাবা তোমাকে ভালোবাসে। ভালো করতে হয়েছে নেশা থেকে? হ্যাঁ গুরু কিভাবে যে ভালো হয়েছে আসলে, মানে ওই যে জেল থেকে, মাস্তানি থেকে, এলাকা থেকে, হ্যাঁ মাস্তানি থেকে, মানে নেশা থেকে না, মানে নেশা নেশা যে যে করতো সেটা আমি জানতাম। মানে তখন হচ্ছে ওর এলাকায় একটা বাজে রেপুটেশন ছিল, সেটা সেইটা থেকে সে সেটাই শুনেছি, অতটুকুই। তো ভালো হয়ে গেছে এগুলো বলছিল এবং একটা সময় অনেক জোরাজোরি রাস্তার মধ্যে মানুষ তাকিয়ে আছে, আমার পায়ে ধরে বসে পড়লো। পায়ে ধরছে বেটার নেশা থেকে, মাস্তানি থেকে না। এবং ফেন্সিডিল বা হিরোইন টাইপের নেশা, বাবা হতে পারে। কোনটা বেটা হতে পারে গুরু, আমি এখনো আবিষ্কার হয়নি। হ্যাঁ এরপরে হয়েছে, না এখন শুনিনি। ফেন্সি ইয়াবা, হ্যাঁ, নাহলে পাওয়া যেত না। আচ্ছা হ্যাঁ, তারপরে তো পা ধরে ফেলছে না লোকজনের মধ্যে, হ্যাঁ বাবা বসে পড়েছে আমার সামনেই, বসে পড়েছে। ঠিক আছে। বসে পড়ার পরে যে বললো তুমি আজ যেও না, আমি জানি আজকে গেলে তোমার মা বাবা তোমাকে আর কখনো এখানে ব্যাক করতে দিবে না। ওর মাকে ফোন দিচ্ছে, দেখো আমার মা কান্না করতেছে, আমার মা তোমাকে চায়, আমার ফ্যামিলি তোমাকে চায়, আমি চাই। পুরো একটা মেসাকার তৈরি করে They are ফেলতো the ওখানে। master of emotional blackmail. হ্যাঁ হ্যাঁ, সেখানে জানিস না তো, না এই তত্ত্ব পড়িসনি কখনো? তখন জানতাম না গুরু। ইমোশনাল ব্ল্যাকমেইলের মাস্টার। তারপর তো আমি না চাইতো, আমি সত্যি সেদিন আমি কেন রাজি হয়েছিলাম আমি জানি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে। যদি একদিন জানতি যে বাবা খোররা ইমোশনাল ব্ল্যাকমেইলের মাস্টার,
তাহলে তুই রাজি হতে না, হতে কি? আমার এই ভাইয়ের সাথে যদি দেখা হতো আমি বলে দিতাম যে বিশ্বাস কর না কর, বাবা করতে বিশ্বাস করি না। এই মাদার চোত্রা বাবা খোররা এরা হচ্ছে ব্ল্যাকমেলের মাস্টার। বুঝছিস না বুঝিস নি? আমি কিন্তু প্রথম শব্দটা বাইরে বলেছি, তুই শুনে ফেলেছিস, বাট এরা হচ্ছে মাস্টার। এটা যদি জানতি তোর যদি এরকম খারাপ একটা ভাই থাকতো, যে কিছু বাবাকোর বন্ধু বান্ধব আছে, পরিচিত মানুষ আছে, অথবা তোর ভাইও বাবাকোর, তাহলে তোকে শিখাই দিত যে এরা আর যাই হোক তোকে বিশ্বাস করতে নাই, কারণ এরা তোর পা কেন কুকুরের মতো গড়তে থাকবে, তারপরে তোর বলে তোকে কনভিন্স করবে, ইমোশনাল ট্র্যাপ করার, ইমোশনাল ব্ল্যাকমেল করার মাস্টার এটা। বুঝছিস না বুঝিস নি? ওকে, তারপর সে একটা ট্যাক্সি ভাড়া করে এবং কত কি করবে? ট্যাক্সি থু, এক কর্নারে শালার সে বসে বাবাখোর মাদার চোদ। তারপর এবং এক কর্নারে আমি বসি এবং আমি তখন আর কি আমার কাছে সব বাবাখোর একই, জানিস সেটা? আমি সরি ফর ইউর বয়ফ্রেন্ড এন্ড অল, সব বাবাখোর এরকম। এই শালারা পায়ের কোনায় কোনায় ঘুরবে, একবারে কুকুরের মতো পিছনে লেগে যাবে। বুঝছস না বুঝিস নি? দিয়ে তোকে ইমোশনালি ট্র্যাপ করবে। বল। তারপর গেলাম, আমি গাড়িতে বসেই ফলো করেছিলাম যে ও একটা উকিলের সাথে কথা বলছে, এবং বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছে। তো একটা সময় ওখানে পৌঁছে গেলাম আমরা, রাস্তা থেকেও একটা ওর ফ্রেন্ডকে নিল। ওর ফ্রেন্ডটা, ওই ভাইয়াটা ভালো ছিল, হৃদয়। তোর ভাইটা নাই? আমার ছোট ভাই আছে ওহো, দুইটা। আমার মতো একটা বাবাকোর ভাই থাকলে তো শিখাই দিতাম এগুলো চিটার বাটপার, ইমোশনে পড়তে নাই। তারপর বল। তারপর উকিলের বাসায় গেলাম। তো যাওয়ার পর যেহেতু এরকম একটা ঘটনা আমি ঘটিয়েই ফেললাম, তখন আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল। ঘটাতে পারতি না? আমার মতো একটা খারাপ টাইপের ভাই থাকতে বলে দিতাম আমি বাবাখোর, আমি এরকম করি, যখন বাবার দরকার পড়ে গিরগিটের মতো এই রিংড়ে এই যে কেচোর মতো পায়ে পায়ে ঘুরি, ওই কুত্তার বাচ্চারা ওরকম। ইস, তুই ধরা খেয়ে গেছিস, তোর এরকম ভাই নাই আমার মতো, ধরা খেয়ে গেছিস। তারপর গুরু, ওখানে আমি ফোনটা অফ করে দেই এবং তারপর রাত 10টায় কাজী আসে। অনেকক্ষণ ওখানে বসে থাকি, উকিলের বাসায় আমাদের বিয়েটা হয়। তো ওখানে রাত 11টা বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের কার্যক্রম বিয়ে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কাবিননামা এটি সব ওই করেছিল, ওই বলেছিল। কাবিননামা কত ছিল আপনাদের? 1 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, যদিও ওই নির্ধারণ করেছিল। যদিও আমাকে উকিল অনেকবার জিজ্ঞাসা করেছে আমি কি চাই। তো আমার মুখের কথা কেড়ে নিয়ে ওই বলেছিল, যেহেতু আমি ওখানে বাবাখোদের ব্রেন খুব জোরে চলে আর পুক পুক করে বলেন, অনেক কথা বলে। বলছিল নাকি বলেনি? সে আমাকে বলছিল যে খেয়াল করে দেখ, যখন তোর সাথে দেখা হয় ঘামতেছে সমানে, অনেক ঘামতেছে, এই ঘামে নিয়ে যাওয়া অবস্থা, আর অনেক কথা বলতেছে, রাইট? হয়রান হয়েছিল, হয়রান, অস্থির, আনসেট, আর প্রচুর কথা বলতেছে, রাইট? শালা নাম্বার 1 বাবাখোর। তারপর হচ্ছে আর ঘেমে যাচ্ছে সব, গেঞ্জি ভিতরে গেঞ্জি সব। পরে বিয়ে হয় রাত 11টায়। আমার মা বাবার অবস্থা তো ভালো না, পরবর্তীতে আমি শুনেছি বাবা স্ট্রোক করেছিল। তখন আপনার বাবা জেনে ফেলেছে? হ্যাঁ, এতক্ষণ জানাজানি হয়ে গেছে, যেহেতু আমি বাবা স্ট্রোক করেছে তোর কারণে, রাইট? হ্যাঁ, বাবার প্রেসার হয়েছিল, অনেক হাই প্রেসার বাই ছিল। দ্য ওয়ে, তোর নিজেকে এই কারণে ক্ষমা করা উচিত না যে একটা বাবাখোরের জন্য আপন বাবারে তুই পর করে দিয়েছিস। এবং আমি আরো অন্যায় করেছি। কারণ একটা বাবাখোরের জন্য নিজের কলিজা ছেঁড়া ধন ওই বাপকে তুই পর করে দিয়েছিস। একটু কান, মানুষ বুঝুক যে তোর মধ্যে ওই বোধটা এখনো জেগে আছে। আমি আরো অন্যায় করেছি গুরু। আরো করেছিস? ওগুলা কর। তারপর বিয়ে হয়ে গেল এবং আমার বন্ধুদেরকে বলে রাখি, শালা কাউকে বিশ্বাস কর না কর, বাবা করতে বিশ্বাস করিস না। দা ফ্রিকিং নাম্বার 1 চুতিয়া এরা, ফেন্সি কর, বাবা কর, প্লিজ এদেরকে বিশ্বাস করিস না। একটা খুনিকে বিশ্বাস কর, একজন প্রতারককে বিশ্বাস কর, একজন ভণ্ড রাজাকার ছিনতাইকারী বিশ্বাস কর, বাট এসব বাবা খুন না। এরা হচ্ছে রাস্তার কিট, এদেরকে বিশ্বাস করা ঠিক না। হ্যাঁ, ওকে। তারপর বিয়ে হয়ে যায়, ওদের বাসায় নিয়ে যায় সাথে সাথে। তো বাসায় যাওয়ার পরে আমি আরেকটা সারপ্রাইজ পাই যে আমার জন্য 2টা 3 পিস বানিয়ে রেখেছে। কে ওই ছেলে? তার মা।
ওই ছেলেও করতে পারে, বাবা করতে একটা স্বভাব। না মানে আবার নেশা যেহেতু এটা যে ভোর হয়ে গেলে আবার যে না মানে যেহেতু এই বিয়েটা ছিল ফ্যামিলি প্রোডাকশন, মানে তারা সবাই মিলে যেহেতু arrange করেছে। ওই মহিলা আর ওই দাদি এদেরকে চাইলে এদের ফাঁসিতে দেওয়া উচিত। এই কারণে এরাও জানে যারা বাবাখোর, ওর পোতা এবং ওর সন্তান এরাও জানে, কিন্তু শুধরানোর জন্য ওরা কোথাইতে পারেনি, তোর মতো একটা মাসুম বাচ্চারে ব্যবহার করছে, বুঝছস? ওরা কিন্তু জানে না সব জানতো। আবিষ্কার এক্স্যাক্টলি জানতো। এই সব মা আর সব দাদি বলদের ব্যাকসাইড দিয়ে বাইরে এরা মানুষের বাচ্চা না। এই বাইনচোতরা নিজের বাচ্চার সাথে কিন্তু এই গেম খেলতে পারবে না, একটা অন্য পরিবারের ঔরসে জন্ম নেওয়া সন্তানকে ব্যবহার করতে পারে তার এসব চুতিয়াদেরকে মানুষ করার জন্য। দিস ইজ সো আনফরচুনেট, সো আনফরচুনেট। ঘেন্নায় মানুষগুলোর জন্য। তারপর বল, জানতো না ওরা? সব ওই জানতো, মায়ের কথা বলতেছে, ওই দাদির কথা বলতে জানতো না সব জানতো। যে তার ছেলে এগুলো করে? হ্যাঁ, কিন্তু ব্যবহার করতেছে এই মেয়েটাকে যদি শুধরায় ফেলে। আরে তুই পারিসনি কেন? মা হয়ে তো দুধের ইসে কমতি ছিল, ভেজাল ছিল, তোর ভালোবাসায় ভেজাল ছিল। আর দাদি হয়ে তুই পারিসনি। বাইরের পরিবারের একটা মেয়েকে ব্যবহার করছিস এটা করার জন্য, তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তারপর গুরু নাকফুলও কিনে রেডি রেখেছে। তারপর যাওয়ার পরে নাকফুলটা পরিয়ে এই দিল। নটান কি গল্প বাদ দিয়ে অন্য গল্পে যা। তারপর কি করলো? এই তো, এদের সম্বন্ধে আমার বিয়ের মুখস্থ করা আছে। বিয়েটা হয়ে গেল হুম। 2016 21 ফেব্রুয়ারি। নাম বলিস না, তার- কারো নাম বলিস না এই কারণে, কারণ আমাকে তো ইনভেস্টিগেট করতে যেতে হবে। তথ্য সঠিক দিচ্ছিস তো, হ্যাঁ, এইটার প্রেক্ষিতে আমি বলছি। বা নাম বলিস না, কারণ আমাকে তো ইনভেস্টিগেট করতে যাওয়ার প্রয়োজন পড়বে তখন। তারপর বিয়ের পর দিন সকালবেলা থেকেই আমি ঘরে, ওরা ঘুমিয়েছিল আমার মনে আছে, যেহেতু আমার একটা অস্থিরতা কাজ করছিল সারা রাত যে আমি কি করেছি, মা বাবা কেমন আছে, কি করতেছে, যারা আমাকে এত ভালোবাসছে। আচ্ছা, ওই চোটটা ও ঘুমাচ্ছিল। ঘুম হওয়ার কথা না, থাম বুঝে বল। দিনের পর দিন ঘুম হয় না, বল বাবা আমি খাইছি তো জন্য বলছি। বাবা খুঁড়দের ঘুম হয় না, আনরেস্ট থাকে, প্রচুর ঘামে, উপরে গেঞ্জি ভিতরে স্যান্ডো গেঞ্জি সব ঘেমে গেছে, তোর সাথে যখন ইন্টিমেট অবস্থায় অনেক ঘামতেছে, বাট দে ক্যান পারফর্ম। ইন্টিমেট অবস্থায় একটু পারফর্ম করতে পারে বাবাখোররা, অনেক বাবাখোর এটার কারণে বাবা খায়। আবার একটা সার্টেন টাইমের পরে ওদের একদম পুরো জিনিস অ্যাবলিস্ট হয়ে যায়। আমি বুঝতে পারছি না, পারিনি। হ্যাঁ, এই জন্য আবার অনেকে আছে এই গ্রুপে পড়ে, অনেক ডিপে গেছি, বাট এগুলো করে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শালাদের ঘুম হয় না। ঘুমাইছিল? হ্যাঁ, ঘুম হয় না, আমি ঘুমিয়েছিলাম সেদিন। ওই তো শালা ঘুমাইছিল? সকাল সেটা আমি সেদিন খেয়াল করিনি। আন্ডারস্ট্যান্ড, বাট ঘুমানোর কথা না, আনরেস্ট থাকবে, ঘুমাবে না। আমি সেদিন খেয়াল হ্যাঁ, করিনি। তারপর তো তারপরে হাইপার থাকে, ঘুমাবে না। তারপরের দিন সকাল ভোর 6টা থেকেই আমি চিন্তা করে, আমার কাছে কেন যেন, যেহেতু সবাই আমাকে অনেক ভালোবেসে নিয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল সবাই আমার আপন এখন থেকে, কেউ আমার অপর না। আমি সকাল থেকে সব কাজ করা শুরু করে দিয়েছিলাম ঘরের। যদিও আমি মাকে দেখে শিখেছি, আমাকে ঘরে মা বাবা কখনো কাজ করতে দেয়নি। তারপর মা একটা সেকেন্ড, আবু নাইম বলেছে হাইপার হয়েছে করে। আরে বেটা পাগলার বাচ্চা, তুই আর কে আব্দুল্লাহর সাথে কথা বল, একদম সত্য কথা বলছে, বাবাখোরে এরকমই হয়। ওর সাথে কথা বলে জেনে নেয় বাবাখোরদের স্বরূপ কেমন হয়, কারণ আমি একরকম বাবাখোর, সেই কারণে আমি এই কথাগুলো বলছি। তো তোর কাছে জ্ঞান নেওয়ার কিছু নাই যে গুরু হাইপার হয়েছে। আমি এক্স্যাক্টলি সেটাই বলছি, বাবাখোররা যেভাবে মানে অ্যাপ্লাই কর নিজেকে। ওকে, তারপর তো এভাবে চলতে থাকে কয়েকটা দিন ভালোই, 10 দিন খুব মোটামুটি ভালো মতনই কাটে। বলতে আমার রবিবারে মনে আছে 21 ফেব্রুয়ারি বাবাখোরের ছিল, গল্প আর আমার পাগলামি দেখে 814 21 ফেব্রুয়ারি হাজারের কাছে ছিল। আর এই জন্য তুই চুপ আছিস, না তো কবে আমার মাইক্রোফোন বন্ধ করে দিতি। না না ওকে, আমরা তারপর? আমরা গুরু প্রপার ভিউটা ওখানে দেখতে পাবো। কত? এই মুহূর্তে 1067 জন ওই জন্য মানুষ তুই চুপ আমাদেরকে মারে দেখতে আছিস, পাচ্ছিস। কারণ আমি যখন দেখতেছি যে আমি হাইপার হয়ে গেলে তোমার তো মাইক্রোফোন বন্ধ করে দিতি। না আমি দেখতেছি যে বেশ বিয়ার কয়েক- উঠে গেছে। না বাট এটা সত্য কথা, যা বলতেছি 100তে 100। এই ভালোবাসা বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 এবং ক্যানভাসে আসলে দোয়া পড়ে এখনো ঢুকি আমি আজকের তারিখ পর্যন্ত, যে আমি কোনোভাবে এর সাথে বাটপারি করি না। যে কারণে আমার যা ফিল হয় সবগুলো বলতেছি। আমাকে কেউ বুঝুক আর না বুঝুক, ডেফিনেটলি আমার বোন যে পাশে পাশে সে বুঝতেছে যে আমি ঢুকে গেছি ওর জীবনের মধ্যে। হ্যাঁ বাপ, তারপর? তো ওদের একটা নিয়ম অনুসারে, ওদের দেশের নিয়ম অনুসারে বিয়ে হওয়ার পরে হাজবেন্ড ওয়াইফকে একসাথে গায়ে হলুদ দেওয়া হয়। আমার এই দিস নিয়ে রবিবারে বিয়ে হয় আমার, এবং বৃহস্পতিবারে ওরা এরকম একটা আয়োজন করে। লাভগুলো দিস না ওখানে, আমাকে চিনে না যে কেউ।
বৃহস্পতিবারে কেন কেউ চিনবে না গুরু? লাভ গুরু নামে LOVE লাভ স্পেস GUR ওই গুরু দিয়ে পেজ আছে আমার, পেজে কানেক্ট হো, আমি সাথে যেন তোদের সাথে কমিউনিকেট করতে পারি। ওকে বাবজান, তারপর বৃহস্পতিবারে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় ওদের বাসা থেকে। খুব ওদের যত আত্মীয় স্বজন আসে সবাই ছিল। তো তারপরের দিন আমি দেখি শুক্রবারে ছিল, তো শুক্রবারে সে হচ্ছে অচেতন হয়ে মানে এক পর্যায়ে ঘুমাচ্ছে প্রচুর পরিমাণে দিনের বেলা, সকাল 10টায় সে খুব ঘুমাচ্ছে। তার ফ্রেন্ডরা আসলো। তার আগে কয়দিন ঘুমায়নি মনে আছে কি? 3-4 দিন পরে ওরা একটু ঘুমায়। আমি প্রথম দিকে বুঝতে পারিনি, পরবর্তীতে দেখলাম যে সে সারা রাতেই ঘুমায় না। হ্যাঁ, পরবর্তীতে 3-4 দিন আমি- পরে একদিন ঘুমায়, তাও 5-7 ঘন্টার জন্য। হ্যাঁ, ওকে, তো এরকম দেখলাম। তো আমার ক্ষেত্রে হতো তাই বলছি। দেখার পরে পাশের রুম থেকে আমি মানে ওর বড় ভাই, যদি ওর বড় ভাই এসবের মধ্যে কখনোই আগে পরে থাকতে চায়নি, তারপরও তো আমি শুনলাম যে ওর বড় ভাই, ওর বাবা, ওর মা সবাই এগুলা নিয়ে কিছু একটা নিয়ে গবেষণা করছে, খুব আফসোস করছে যে কি হলো, মেয়েটা আসলো তারপর এরকম অবস্থা। তো আমার বড় যা যে ছিল সে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল এবং সে আমাকে দেখে আমার কান্না করছিল যে তোর কপাল পড়ছে। হ্যাঁ, আমার পাশেই সে শোয়া, যে সে হচ্ছে বলতে পারছে না, কিন্তু আমি আর বুঝতে পারছি সে কিছু চুন্নিরা বলতে চাচ্ছে। স্পেশালি তো শাশুড়ি এবং দাদা শাশুড়ি এরা খুশি যে একজন সামাল দিয়ে নেবে না, ওরা যেটা হ্যাঁ, পারেনি। হ্যাঁ। চুন্নির বাচ্চা। তারপর হচ্ছে বলল, তা আমি পরবর্তীতে একটা টাইমে যখন ঘন্টাখানেক পরে এগুলো শুনলাম, বুঝতে পারলাম যে সে নেশা করেছে। তখন আমি কান্না করছিলাম অনেক। তো তখন আমার যা আমাকে বলছিল যে তুমি নিজের হাতে নিজের জীবন শেষ করে ফেলছো, মেয়েটাতে কান্না গান করো আসে। না, কান্না করো না, তুমি যেটা করছো সেটা কখনোই ভালো না। তো যখন রাত হয় সে বাসা থেকে বের হতে চায়, তো এরকম আর কি চলতে থাকে। সেদিনের ভালো থাকে। 11 দিনের দিন সে আমাকে প্রথম গায়ে হাত তুলে, মানে বিয়ের 11 দিনের 11 মাথায় দিন। প্রথম আপনাকে টর্চার করা স্টার্ট করে। হ্যাঁ, মাগরিবের আজান দিচ্ছিল। আমি যেহেতু সারাদিন ওদের ঘরের টুকটাক কাজ সব করতে কাজই হয়। করেছি, হ্যাঁ সব করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আমার আর কি খেয়াল ছিল না যে মাগরিবের আজান দিচ্ছে। তো ওই সময়টা সে এসেছে, তো সে আমাকে ডাকেওনি। তো তার মা এসে আমাকে যখন ডাকে যে আজান দিচ্ছে বউ উঠো, তো ওঠার পরে আমি দেখলাম সে বসে আছে চেয়ারে, কোনো কথা বলছে না। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কখন এসেছেন? এই কথাটা বলার সাথে সাথে সে আমাকে সজোরে একটা থাপ্পড় দেয়। আমি অবাক হয়ে গেছিলাম যে এটা কি আপনি তো হলো, একে চিনেন না। না কি হলো, এটা কি হলো, কেন হলো, আমি হ্যাঁ। কি করেছি? না, আমি তখনকার মতন চুপচাপে ছিলাম, কোনো কথা বলিনি। আমার মানে থাপ্পড়টা পুরো 5 আঙ্গুলের পুরো গালটা ফুলে গেছিল। তো অনেকে আসছিল নতুন বউ দেখার জন্য। বাবা খুরদের স্বরূপ সম্বন্ধে ধারণা নেই। না, নতুন বউ দেখার জন্য অনেক মানুষ আসছিল তখন ওই অবস্থায়। তো অনেক মাছ এনেছিল, ওরা মাছ অনেক পছন্দ করতে বেশি। তো আমি মাছ কাটছিলাম, ওর মায়ের হাত থেকে নিয়ে মাছ কাটছিলাম। তো সবাই দেখছে, কিন্তু আমি মানে কান্নাও চেপে রাখতে পারছি না, মানে এমন একটা অবস্থা যে কি হইলো। তো পরবর্তীতে সবাই যখন চলে যায় তখন দেখে যে আমার চোখ মুখ ফুলা। ওর মা দেখে কি হয়েছে, আমি বললাম আমি জানি না, আমাকে আচমকা একটা থাপ্পড় মেরেছে। তোর মা যে ওকে বকাঝকা করে যে এটা কেন করলি, তুই কি করলি? ওর মুখে কোনো নেই যে এটা স্বাভাবিক, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হবে। কেন এখন এই নতুন অবস্থায় কি হয়েছে, তুই না ওয়াদা করছস এরকম করবি না এইসব। তো আমি শুনলাম। এবং বিয়ের 15 দিনের মাথায় গুরু আমি জানতে পারলাম তার মায়ের মুখে গল্প করতে করতে, তার মায়ের সাথে বাচ্চারে তুই মানুষ করতে পারিস না, সাইকোলজিক্যাল দেখা তোর ইহাবে পাঠা, আরেকটা অপরিচিত অন্য কোনো পরিবারের বাচ্চার উপর ছেড়ে দিছস। তার মায়ের মুখে লানতে মাতৃত্বের প্রতি, লানতে সব দাদি এসব পরিবারের প্রতি। তার যার এটা তোর ক্ষেত্রে না বাপ, প্রচুর পরিবারে এরকম হয় যে বিয়ে দিয়ে দাও সব শুধরায় যাবে, ওরা কুলাইতে পারে না, তখন কারো গলায় এটা ঝুলায় দেয়। ঘৃণা এইসব মানুষের প্রতি। তারপর হচ্ছে তার মার সাথে খুব ভালো বন্ডিং ছিল এবং তার বোনদের সাথে খুব ভালো বন্ডিং ছিল। এবং 15 দিনের মাথায় তার মার সাথে গল্প করতে করতে একসময় তার মা আমাকে বলে যে তার আগে একটা বিয়ে হয়েছিল। হোয়াট? হ্যাঁ। তো আমি আকাশেও ছিলাম না, জমিনে ছিলাম, আমি জানি না। তো ওই অবস্থাটায় আমি কোনো কথা বলিনি ওনার সাথে, তখন থেকে আমার কথা স্টপ। আমি শুনছিলাম। ওই বাটপার মহিলা আগে বলেনি? না, আগে বলেনি। হ্যাঁ, তারপর তখন ওই বোর বদনাম করছে, এরকম ছিল না, দেখতে ভালো ছিল না, আমার ছেলের সাথে মানানসই ছিল না এসে। তো আমি কোনো কথা বলিনি। রাতে যখন ওর সাথে আমি ঘুমাচ্ছিলাম তখন আমি
চুপচাপ ছিলাম। তো ও তখন তোর আমাকে সাথে বিয়ের সময় বলেনি এগুলো কথা? কিচ্ছু দেখতে ভালো বলেনি, ছিল, পুরো কিচ্ছু বলেনি। মানানসই ছিল না? না। হ্যাঁ, হেডফোনটা একটু ঠিক করে নাও। হ্যাঁ, তারপর? তারপরে হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করার পরে ও বলল যে, "দেখো তুমি এরকম কিছু মনে করো না। আসলে তোমাকে হারানোর ভয় বলেনি না? তো আমি বললাম যে, "আপনি না বলেন, আপনার মায়ের সাথে তো আমার কথা হয়েছে। ফকিন্নির আপনার বাচ্চা। ফ্যামিলির সাথে তো আমার কথা হয়েছে। আমাকে কেন এটা জানানো হলো না?" তোকে হারানোর ভয় বলেনি? না, আমাকে হারানোর ভয়ে সে বলেনি এবং সে তাহলে কখনো কর। ব্যাক করবে না। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিল। তাকে জোর করে নাকি বিয়ে করানো হয়েছিল ধরে বেঁধে। তো আমি আমার যতটুকু আমার জ্ঞান ছিল আমি মনে, মনে ভাবছিলাম যে এরকমটা তো হতেই পারে না। জোর করে কেউ কাউকে একটা ছেলে কখনো মানুষকে কেউ কেন জোর করে বিয়ে করাবে? আর কেন তাও করাবে? ফোর্সফুলি কিভাবে করানো যায় বিয়ে? তো তারপরে হচ্ছে এই মানে মা-বাবার একটা রাগ ছিল। আমার বিয়ের পরে আমার মা-বাবা কেউ আসেনি যখন আপনার সাথে, হ্যাঁ। এতটুকু খোঁজ নিয়েছিল যে আমি কোথায় গেছি। তো তো গল্প শেষ কর, নাহলে অনেক গালি দিয়ে মেরে ফেলবো আর নিজে আমি জেলে ঢুকে দেবো। তারা কেউ আসেনি, খোঁজ খবরও নেয়নি, কোনো স্টেপেও যায়নি। তারপরে এরকম চলতে হারানোর থাকে। ভয় বলেনি ওই মহিলা? হ্যাঁ, হ্যাঁ, মহিলা দেখতে কেমন? গুরু আমি আমার কাছে ছবি আছে, দেখাবো। মানে কেমন? অনেক ভালো? ব্যবহার এত মিষ্টতা আর লুক? কেউ বুঝতেই দেখতে পারবে কেমন? না। মানে লুক? দেখতে ভালো হ্যাঁ, মোটামুটি। চেহারা মেরা সুন্দর? আমাদের বুড়া আদমিরা পাগলা যাবে এরকম সুন্দর? না। অত সুন্দর না? তাই তুই যেন পর্নায় হয়েছে সেজন্য বলেনি, তাই তো? জি। আচ্ছা মারিয়া, আমরা কিন্তু জি। একটু একটু করে শেষের দিকে আছি। হ্যাঁ, জি, আমরা জি। কিন্তু তারপর আপনার স্ট্রাগলের গল্পটা আমি হ্যাঁ, আসলে শুনতে ওই চাই। 2016 সাল থেকে আমার স্ট্রাগল, বিয়ের পর স্ট্রাগলটা থেকে শুরু। হয়েছে। হ্যাঁ, তো এভাবে চলতে থাকে আমার। তারপরে মনে আছে ১ মাস খুব ভালোই ছিল। হ্যাঁ, হ্যাঁ, মারধর করেনি। ২৪শে মার্চ আমার জন্মদিন ছিল। হ্যাঁ, হ্যাঁ। সেদিন রাত্রে হঠাৎ সবকিছু ভালোই। আমি ঘুমাচ্ছিলাম। খুব শান্তিতে আমি ঘুমাচ্ছিলাম মনে আছে আমার। আমি রাত্রেবেলা অনুভব করি ঘুমের মধ্যে আ আমার মনে হচ্ছিল কোনো একটা পোকা বা কোনো কিছু আমাকে কামড় দিয়েছে। এরকম লাগছিল। কিন্তু পরে ২-৪ টা যখন চড় আমার মুখের মধ্যে পড়ল, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে মারা হচ্ছে কেন মারা হচ্ছে? ঘুমের মধ্যে। তো আমাকে বাবা খুঁড়তে কারণ ৬ থেকে ৭ টা থাপ্পড় মেরেছে মুখের মধ্যে, মুখে। আমার মুখ ফুল এরকম হয়ে গেছে কারণ আমি কখনো মারামারি কোন রিজন ছিল? না। না, বাবা কথা রিজন লাগে না। তো মারার পরে আমি শুধু জিজ্ঞাসা করছিলাম, "কেন? কেন মারছেন আমাকে? কেন মারছেন? কি হইছে?" ও আমার গলা চেপে ধরছে, "কথা বলবি না।" তো আমি হচ্ছে তখন থেকে আর ঘুমাতে পারিনি। সারারাত আমি কান্না করেছি, আমি অসুস্থ হয়ে পড়েছি, মুখ ফুলে আছে। এবং সকালে সে যাওয়ার সময় আমার সাথে সুন্দর মতো কথা বলে যায়, "আমি যাচ্ছি।" আ তখনও জিজ্ঞাসা করছিলাম, "আপনি আমাকে কেন মেরেছেন? কি হয়েছে? আমি কি করেছি?" সে কিছু না বলে চলে যায়। এবং তার ফ্যামিলি স্তব্ধ। তার ২ বোন ছিল, ছোট একটা ভাই ছিল, মা-বাবা ছিল পরিবারে। চুপ। ওরা কেউ প্রোটেস্ট করতেছে না? না, সবাই যার, যার মতো মানে বলার চেষ্টা বলছে এবং গায়েও হাত তুলেছে। তার গায়ে হাতও তুলেছে তার বাবা এবং মা। দোনোজনই গায়ে হাত তুলেছে। ১ম দিকের ঘটনা এটা। তো এইভাবে সেদিন থেকে যে শুরু হয়। ওদের নাম বলিস না, কারণ আমাকে তো আবার এখনই যাইতে হবে ওখানে, কারণ আমি তো তোর পক্ষ এমন ভাবে নিয়ে বসেছি, আমি পারি না যে এখন নতুন করে উদ্যোগ নিই ওকে আবার প্রশাসনের আওতায় নিয়ে আসা, রাইট? এই জন্য নাম বলিস না, না হলে তো আমাকে ঢুকে যেতে গল্প হবে। এখনো অনেক বাকি আছে কিন্তু মারিয়া, একটু ঝটপট করে শেষ করেন, আমি শুনতে চাই। তারপরে পুরোটা এখান গল্প। থেকেই মানে মারধর অলরেডি মানে সবসময়। এমনও রাত গেছে আমার আপু, আমার মনে হতো যদি আজরাইল আমার জানটা নিয়ে যেত তাহলে হয়তোবা আমি এই আযাব থেকে মুক্তি পেতাম। মানে উনি কি এই টর্চার গুলো রাতেই করে? রাতেই দিনের বেলাও যদি কেউ না থাকে তখনও মারে। তখনও মারে? বাট মারার আসলে রিজনটা কি? কোনো রিজন থাকে না। মারার রিজন হচ্ছে আমি নিজেকে একটা সময় সন্দেহ করতাম যে আদৌ কি আমি মানে আমি তো সারাদিন কাজ করি, কিন্তু আমি কি ঘুমের ঘোরে বা ভুলভাল কোনো কাজ করি আদৌ? আমি নিজেকে কেন মারে? কেন মারে? কেন? আমি তো যতটুকু পারি আমি কখনো ওদের ফ্ল্যাটের বাহিরে যাইনি বিয়ের পরে। দরজা থেকে বাহিরে যাইনি। সবাই বাহিরে গেছে। আ আ যতটুকু পারতাম আমি করে খাওয়ানোর চেষ্টা করতাম। রান্না-বান্না সবকিছু আমি নিজের হাতে একা করতাম। সকাল বিকাল ওদের ২ টাইমে মেহমান থাকতো। তো ও আমাকে ও রিজন দিত ওর বাবার সাথে আমার অবৈধ সম্পর্ক। ওর একটা ছোট ভাই ছিল, আমি খুব ভালোবাসতাম ওকে। ও এখন নেই পৃথিবীতে। ক্লাস 6 এ পড়তো তখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুবই ও আমাকে খুব ভালোবাসতো। ওকে আমি আমার যে ছোট ভাই ছিল, আমি তার জায়গায় দেখতাম। হ্যাঁ, 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 হ্যাঁ।
কখনো আমার দেবরের মতো দেখিনি। মানে তাকে নিয়ে আপনাকে সন্দেহ হ্যাঁ, করতো। তাকে নিয়েও আমাকে মারধর করতো। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো আসলে গুরু বলেছিল এই যে এই ধরনের অ্যাডিক্টেড মানুষজনের আসলে কি ধরনের সিমটমস হয়। তো এটা আরেকটা সিমটম, যারা আসলে অ্যাডিক্টেড থাকেন পার্টিকুলারলি স্পেশালি এই ড্রাগের সাথে অ্যাডিক্টেড থাকেন, তাদের এটা আরেকটা কমন সিমটম। তারা আসলে মানে মানে তারা মনে করে যে অপোজিটে যে মানুষটা আছে সেই মানুষটার কারোর সাথে বা তার আশেপাশে যারা আছে সবার সাথে এক ধরনের অবৈধ সম্পর্ক তৈরি হয়। হুম। এটা কিন্তু এক ধরনের সিমটম। যদি আপনার আশেপাশে কেউ আপনাকে এরকম অসম্ভব রকমের সন্দেহ করে এবং প্রচন্ড রকমের অ্যাবসার্ড সন্দেহ, যেটা কখনো হওয়ারই না, যেমন বলছিল যে নিজের আপন বাবার সাথে নিজের ওয়াইফকে তিনি সন্দেহ করছেন, whereas তার বাবার কি এরকম কোনো অ্যাপ্রোচ আপনার ব্যাপারে কখনো ছিল? কখনোই ছিল না। ছিল না। আচ্ছা, কখনোই ইভেন ছিল না। তার মানে তার দেখারও প্রশ্ন আসে না, কিন্তু তারপরেও সে সন্দেহটা করতো। এবং তার বাবার সাথে আমার ভালো করে কখনো কথা হতো না। বিকজ আমি একটা সময় বুঝতে পেরেছি তার বাবা আমাকে অপছন্দ করেন। আচ্ছা, তো কারণ আমার মা-বাবা মেনে নিয়ে বিয়ে করায়নি। এইজন্য অপছন্দ হ্যাঁ, করেন। এবং আমার আচ্ছা। মা-বাবা বিয়ের পরে আসেনি এবং এর জন্য আমাকে অনেক সময় অনেক কথা শুনতেও হতো। হুম, ও হুম। তো সারাদিন বাসায় থাকতো না। হুম, হুম। যেহেতু কোনো কাজ ছিল না ওর। হুম, 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 হুম। ও আমাকে যখন ওদের পারিবারিক বৈঠক বসতো ওইখানে আমার বাবা-মাকে গালাগালিও করা হতো। হুম, 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 হুম। যে মনে হয় টুকায়া নিয়ে আসছে মেয়েকে। এজন্য আসে না। এইজন্য মেয়ের কোনো দরদ নাই, কিছু নাই। কিন্তু তারা যে মেয়ের এইভাবে জামাইকে ব্ল্যাকমেইল করে আপনাকে বিয়ে করিয়েছে এটার না, কথা এটা তারা কখনো বলতেন অনুতপ্ত, না। এটা নিয়ে কোনো অনুতপ্ত আচ্ছা, তার আচ্ছা, মধ্যে। হ্যাঁ, তারপরে এবং এভাবে চলতে থাকে আপু। হুম। এবং সবথেকে বেশি আমাকে মারধর করতো যে ওই যে বিয়ের আগে যেই ফ্রেন্ডটার সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছিল ফোনে, হুম, হুম। সেই ফ্রেন্ডের কথা বলে, বলে বেশি মারতো। যে ওর Absolutely. সাথে তোর সম্পর্ক আছে। হ্যাঁ, এটা খুব কমন সিম্পটমস। হ্যাঁ, যেগুলো একটা সময় পর আপনার কাছে আসলে অসহ্য লাগা আমি শুরু হয়। বললাম যে না, আমি বোঝানোর চেষ্টা করতাম। অনেক মারতো, অনেক মারতো। তো এরকম ১ বছর মোটামুটি গেল। এই ১ বছরের মধ্যে আমার নানু এসেছিল আমাকে হ্যাঁ, দেখার আপনাকে জন্য। দেখার জন্য। আমার আমার বাবা-মা তখন আসেনি। না, কেউ আসেনি। আমার নানুকে হুম। পাঠিয়েছিল সবাই। যে দেখার নানু জন্য আপনি কেমন বয়োজ্যেষ্ঠ, আছেন। ওনাকে পাঠানো হয়েছিল। তো আমার নানু আ আসার পরে মোটামুটি সবকিছু ভালোই ছিল। হুম, হুম, আ হুম। নানু এসে চলে গেল ঘুরে। তার ২ মাস পরে আমাকে খুব মানে খুবই একদিন খুব মারধর করল। তো ওর মা-বাবা ভয় পেয়ে গেল যে এরকম মারধর করলে তো মেয়েটা মারা যাবে। আর আমি ওকে হুম, ভীষণ ভয় পেতাম। আমি আতঙ্কে থাকতাম প্রতিনিয়ত যে আ কখন যেন কি হয়। মানে একটা কদম চলতে গেলেও আমি হিসাব করে চলতাম। তারপরও হুম, আমাকে মারধর করত। হুম, হুম। তো আমার নানুকে ডেকে পাঠানো হয় ওই বাসায় এবং আমাকে নানুর সাথে জোর করে দিয়ে দেওয়া হয়। যেহেতু আমি তার মায়ের সাথে তাদের বোনদের সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, আমি তাদেরকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না। হুম, 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 হুম। হ্যাঁ? এবং তার প্রতি যে আমার ভালোবাসাটা বিয়ের আগে থেকে কিছুটা ছিল, আমি তখন পুরোপুরি আরকি বুঝতে পারি যে না, আসলে এটা ভালো লাগা না। এটা ভালোবাসাই ভালোবাসাই ছিল। ছিল। আমি তাকে ভালোবেসেছিলাম। হুম, হুম, হুম। এজন্য আমি তাকে ছাড়তে পারছি না এত কিছুর পরেও। আমার নানু আমাকে নিয়ে গেল জোরপূর্বক এবং তারা আমাকে জোরপূর্বক দিয়ে দিল। তার বোন, তার মা কান্না করছিল তখনও। হুম, 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 হুম। তো তার কিছুদিন পর আবার আমাকে নিয়ে আসলো। হুম, হুম, তো এর মধ্যে তার ছোট হুম, বোনের বিয়ে হয়ে যায়। আমি তখন আমার নানুর বাড়িতে ছিলাম। হুম, হঠাৎ করে বিয়ে হয়। তো আমাকে আবার ফোন দিয়ে আবার ওর সাথে ও আমাকে নিয়ে যায়। কান্নাকাটি করে হুম, বাসা থেকে নিয়ে হুম। যায়। নিয়ে যাওয়ার পর ভিতরে আসেন। দেখ কত মানুষের মধ্যে কান্না জুটে এটা নিয়ে সারা পাগল করে রাখছিস কত মানুষকে। এখন এনে আসে এখন কি হয়? কে আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল। আমার এটা নাম বলা দরকার না, ওদের নাম আমার বলা দরকার নাই। আমার এটা আদরের খুব ভাগ্নি। ও যখন হইছে তখন থেকে আমার কোলে বড় হইছে ঠিকই, কিন্তু আমার এই ভাগ্নিকে আমি আমার কখনো মাটিতে পড়তে দিইনি, সেভাবে আদরে রাখছি। কিন্তু ওদের কথা বলা দরকার, নাম বলা আজকে দরকার। আজকে আমার ভাগ্নির এই দৃশ্য দেখে আমার আর ভালো লাগতেছিল না। কিন্তু বাট আমার এই ভাগ্নিকে লেখাপড়া আমি 6 বছর নিজেই লেখাপড়া করেছি। আমার বোনের খরচ পর্যন্ত আমি 13 বছর পর্যন্ত ওদের আমি মানুষের মতন আমি করেছি। তারপর পারি পর আমার কি বলবো, আমার আমার এ মা, আমি নিজে পর্যন্ত ওই জানোয়ারের কাছে গেছিলাম জানোয়ারকে মারার জন্য। আমার এই ভাগ্নি কইছে, মামা তোমার 2টা পায়ে ধরি, তুমি কিচ্ছু কইও না মামা, তুমি কিচ্ছু কইও না। আমি সহ্য করে আমি দাঁতে কিরমিরে কিরমিরে সহ্য করে গেছি। শুধু কার জন্য? আমার এই মা ভাগ্নির জন্য। ভাগ্নি তো না, আমার মেয়ে। আমার মেয়ের জন্য আমি করছি। শুধু আমি একটু কষ্ট একটাই, যে জানোয়ারকে আমি কিছু করতে পারি নাই। আজকে আপনাদের কাছে সবার কাছে আমি জানাতে চাচ্ছি যে এই পৃথিবী মানুষদের জানাতে চাচ্ছি, জনগণদের, যে এইরকম জানোয়ারদের যে কখনো কোনোদিন মাটিতে জানি কেউ ঠাঁই না দেয়। এই জানোয়ারদের জানি শাস্তি এই পারে না হলে পরকালে জানি হয়।
কিন্তু আমি একটু আমার এই ভাগ্নিতে কষ্টের দিকটা মাঝে আমি 2 লাইন গান গেতে আমি চেয়েছিলাম। আপনার সাথে পরে এটা নিয়ে আপনি এখানে বসেন। ওকে, তারপর তারপর আর তোর কথা তাড়াতাড়ি শেষ কর। জি। আর তুই তো বুঝতে পারছিস যে তোর কারণে কিভাবে আশপাশে মানুষ পাগল হয়ে গেছে। বেসিক্যালি ওটা তো তোর মামা হয় তোরে মেয়ের মতো করে মানুষ করছে, আমি তো একটা অপরিচিত মানুষ, আমাকেও পাগল করে ফেলেছিস তুই। এবং তুই যা তথ্য দিচ্ছিস বাই দিস টাইম আরেকবার বলে রাখি, আমার সাথে যা ঘটবে আমি সামাল দিয়ে নিব, কিন্তু আমি তো একটা চ্যানেলে কাজ করি, তুই যে তথ্য দিচ্ছিস সেটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্যি তুই গুরু। কেউ কি শিখাই দিচ্ছে নাকি নিজের মতো করে আমি বলতেছিস? নিজে থেকে বলছি। ওকে, তুই একটা মহানুভবতা দেখাইছিস, ঢাকা এফএম মহানুভবতা দেখাইছে এই কারণে যে ওই ব্যক্তির নাম আমরা উচ্চারণ করছি না, তাই তো? জি। বাট তোর গল্প আমরা নিতেও পাচ্ছি না, আমাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। সো এটা ওই ছেলের দিকে তাকিয়ে বলতেছি যে তোর কপাল যে তোর নাম আমরা প্রকাশ করিনি। অ্যাট দ্য সেম টাইম এই মেয়েটি তো স্বীকারই করলো যে এখানে যে চ্যানেলে যে কথাগুলো উপস্থাপন করতেছে সেটা তার নিজস্ব কথা, তার সাথে ঢাকা এফএম 90.4 এর কোনো সংশ্লিষ্টতা নয়, রাইট? ওকে, সো আমরা ইচ্ছা করেই এই তোর নাম প্রকাশ করছি না, তোর ঠিকানা প্রকাশ করতেছি না, বাট এই কথাগুলো আমাদের তো কোনো লাইং ডিটেক্টিং মেশিন নাই যে আমরা বলতে পারবো যে তুই সত্য বলছিস না মিথ্যা বলছিস, বাট আমরা ধরে নিচ্ছি যে তুই যা বলছিস সত্য বলছিস। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা অফার করে রাখছি যে যার সম্বন্ধে এই কথাগুলো বলা হচ্ছে সে যদি চায়, কারণ আমাদের প্রাইভেসি অ্যাক্ট কিন্তু সেই জিনিসটাকে সাপোর্ট করে, মিডিয়াতে কোনো কথা বললে অপরপক্ষ যদি সেই কথাগুলো স্ট্যান্ড নিতে চায় তারা চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের পক্ষ থেকে সে কমিউনিকেশন দিতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট, রাইট? আমি ঠিক বলছি না ভুল বলছি? জি গুরু। ওকে, তারপর তারপর ওর বোনের বিয়ে হয়, এটা নিয়ে বাসায় অনেক গ্যাঞ্জাম হয়, মানে ওর বোন পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তো পুরো এলাকার মানুষ এক হয়ে গেছিল। ওই সময় যার সাথে ও পালিয়ে গিয়েছিল ওর গলায় একটা চেন ছিল, মানে মেন ইস্যুগুলো আমি ধরার চেষ্টা করছি এখানে। তো সেই চেনের চুরির অপবাদ আমাকে দেওয়া হয়। আচ্ছা। মানে ওই ঘরের মধ্যে সবাই ছিল, পালিয়ে যাওয়া, বাবা খাওয়া সবকিছুই আছে। ওর বোনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চেনটা কোথায় তোমার গলায় যে ছিল। ও বোন বলেছিল ভাবি যে ঘরে ঘুমায় সেই বিছানার নিচে। তো সবাই সন্দেহ করছিল, ওর দাদি বলছিল যে এই যে নাক কেটে একজন চলে গেছে, এই যে নাক দাদি কি কেটে বেঁচে একজন, আছেনি? হ্যাঁ এখন আছে, বেঁচে থাক। নাক কেটে আসছে একজন এই ফ্যামিলিতে, আর একজন নাক কেটে গেছে, এই চুরি ওই চুরি করছে, এভাবে বলছিল। তো আমি ওখানে বসে বসে ঘর ভরা মানুষের সামনে কান্না করছিলাম। তো এটা গেল, এইটা নিয়ে ও আমাকে একটা সময় মারে যে কি করছিস চুরি করে। তোমাকে যে গলার মধ্যে গামছা ঢুকিয়ে দিয়েছিল হাত পা বেঁধে। তারপর তো এরকম চলতে থাকে গুরু। তারপর আমি থাকি ওখানে, এরকম 1.5 বছর কাটে। এক বছর আবার হয়। 1 বছর আবার হওয়ার পরে এরকম যখন দেখে, তো ওই সময়টা ওর মা বাবা আমাকে আলাদা করে দেয়। আলাদা যখন করে দেয় তো ওই সময়টা আমি কনসেপ্ট করেছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই সময়টা ওর ছোট বোনের বেবি হয়, অলরেডি হয়েছে, আমার মনে আছে 40 দিনের ছিল, অনুষ্ঠান করবে এরকম একটা। তো ওই সময় আমি 1.5 মাসের কনসেপ্ট ছিলাম। তো তখন হচ্ছে আমাকে একদিন ওই পাশের বাসা থেকে, যেহেতু পাশাপাশি বাসা ভাড়া ছিলাম, ও হচ্ছে বাসের কন্ট্রাক্টরি করতো মাঝে মধ্যে। একদিন কাজ করতো, 10 দিন বসে খেত। আমার ঘরে, হ্যাঁ, আমার ঘরে কোনো খাবার ছিল না, কিছু ছিল না, এমন দিন গেছে আমি না খেয়ে আছি। এবং ও হচ্ছে তখন হয়তো বড় একটু মায়া মনে হয় কাজ করেছে, ও মাঝে মধ্যে চিন্তা করতো আমার জন্য এটা নিয়ে আসতো, এটা নিয়ে আসতো, খাওয়াতো। তো আমাকে ওই বাসা থেকে কল করা হয়, মানে একটা বাচ্চাকে পাঠানো হয় আমি যেন ওই বাসায় যাই। তো আমি যাই, যাওয়ার পরে আমার ননদের ওর যে বাচ্চা হয়েছে আমি যতটুকু পেরেছি হেল্প করেছি। হ্যাঁ, তো যাওয়ার পরে আমাকে একটা পায়েসের বাটি হাতে দেওয়া হয়। পায়েস, যদিও আমি পায়েস খাই না, তারপর কাচের একটা বাটিতে আমাকে পায়েস দেওয়া হয়। সবাই খাচ্ছিল, সবাই ঘরে ছিল। ওই সময়টা ওর বাবা ঘরে ঢুকেছিল, ঘরে ঢুকেই দেখেছে পায়েসের বাটিটা নিয়ে আমি দাঁড়ানো। এসেই অনেক জোরে একটা চিৎকার দিল এবং বললো যে ওই ঘরে কেন। এটা বলে আমার হাত থেকে বাটিটা নিয়ে ভেঙে ফেললো। আমি খুব ভয় পেয়েছিলাম এবং আমাকে বলে এক্ষুনি বের হয়ে যা। তো আমি বের হয়ে যাই এবং নিজের বাসায় যে আমি কান্নাকাটি করি। ও ছিল না এবং ও প্রতিনিয়ত আমাকে মারধর করতো। এবং লাস্ট হচ্ছে আমার বেবি যখন 2 মাস পেটে, তখন একদিন আমাকে অনেক মারে। আমি যে বাসায় থাকি, হ্যাঁ, প্রচন্ড পরিমাণে মারধর করে। দরজা লাগানো ছিল, কোনো রিজন ছাড়া। কেউ হচ্ছে রিজন বলতে গুরু, রিজন বলতে আমার রিজন বলছে না, তোরা কি এত অসহায়?
এই 2023 তোর এত অসহায় মেয়েরা আমি তো দেখি না চারিপাশ। কোন পৃথিবীতে থাকিস তুই? তারপর একটা টিউশন করেছিলাম আমি, সেটার টাকা না দেওয়ার কারণে আমাকে এভাবে মারধর মারধর করা করা হয়। হয়। আচ্ছা, ঠিক টিউশন আছে। করছিস তুই, টাকা দিসনি তাই? বাহ জি, বাহ বাহ। হুম, তারপর? দিয়েছিলাম ৬০০ টাকা থেকে ২০০ টাকা তাকে দিয়েছিলাম, 400 টাকা কম এবং দিছিস তাই? ৪০০ টাকা থেকে দেইনি কেন? তারপর হুম, হুম, এই হুম। জন্য। তারপর? অনেক মারার পরে হচ্ছে আমাকে ওখান থেকে কোনো মতে ছাড়িয়ে আনে ওর মা, ওর চাচিরা। ছাড়িয়ে এনে বাসায় নিয়ে যায়, ওদের বাসায় নিয়ে যায় ওর মা। এবং ওর বাবা আমাকে দেখার সাথে, সাথে বলে যে, "এই ঘরে থাকা যাবে না।" মানে আপনি যে তখন প্রেগন্যান্ট, এটা কি আপনার শ্বশুরবাড়ির লোকজন সবাই জানে, জানতো? সবাই আচ্ছা, জানতো। আচ্ছা, ঠিক আছে। ওই অবস্থায় আপনাকে মারধর করেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই হ্যাঁ, জানতো। হ্যাঁ, তারপর? তো আমার শ্বশুরকে যখন বলা হয় উনি বলে যে, "ওকে রাখা যাবে না, ওর বাপের বাড়িতে পাঠায় দাও।" হুম, হুম। তো আমি এতটা অসুস্থ ছিলাম আপু, আমার আর কি ২ টা কদম যাওয়ার মতো শক্তিটা ছিল না। হুম, হুম। একটা ছিন্নমূল মানুষগুলো যে রাস্তায় থাকে তাদের থেকেও খারাপ অবস্থা ছিল আমার। তো খুব জোরপূর্বক আমাকে ৳১০০ হাতে গাড়ি ভাড়া ধরিয়ে দিয়ে আমাকে বাসে উঠিয়ে দেওয়া হয়। হুম, হুম। সেই আমি বাসে করে চলে যাই। আ এবং যাওয়ার পরেই আমি আ কাউকে বুঝতে দেই না এই বিষয়টা যে আমাকে মারধর করেছে। সবাইকে বললাম যে, "আমার দেখতে ইচ্ছে করেছে তাই এসেছি তোমাদেরকে এইজন্য।" তো আমি এখানে থাকতে শুরু করি এবং আ আমি তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তারা কেউ আমার সাথে যোগাযোগ করে না। হুম, হুম। রাখতে চায় না। ফোন দিলেই অন্য একটা লোককে দিয়ে ধরাতো এবং বলতো, "নেই, কেন এখন ওর নেই।" জন্য তোর এত ফ্যাসিনেশন আমাকে একটু বুঝাতো। আমরা জানি না আমরা গুরু। যারা অনেক ডেডিকেটেড বাচ্চা এবং বইয়ের প্রশ্নে, তারাও বইয়ের এরকম ভালোবাসা পায় না। তোর কি অনেক ভালোবাসা ভিতরে তাই? মানে ওই যে অনেক সময় যে তেলের খনি, তেলের কুয়া আবিষ্কার হয়, এরকম অনেকগুলো কুয়া তোর ভিতরে এই কারণে? নাকি অন্য কোনো রিজন আছে? কি বাবা খাইলে কি না, মানুষকে ভালোবাসতে পারে এজন্য ওকে, তাহলে বাবা খাইতাম। আমি খাইনি কিন্তু আসলে মিথ্যা করে বলতেছিলাম। তাহলে খাওয়া শুরু করতাম। কি আমি কারণে বলতো? আমি জান গুরু আমার একটু বল। আমরাও শিখতে চাই। গুরু আমি নিজেও জানতাম না। আমরা আমাকে অনেক ডেডিকেশন এর পরেও মানে অনেক সময় কিন্তু বউদের দ্বারা আমরা নিগৃহীত হই। জানিস কিনা জানি না। আর তুই এত উল্টাপাল্টা বিহেভিয়ার পরেও তুই একদম পাগলের মতো জন্য এটা বাবা খাওয়া, এটা বাবা খাইলে যে শরীরে একটা স্মেল থাকে ওটা তোর পছন্দ লাগতো বা কিছু একটা কি? না গুরু, আসলে আমি নিজেও জানতাম না। আমি নিজে চেষ্টা করতাম যে হুম। ভুলে থাকার। কিন্তু এরপরে আমার ২.৫ বছর আমার মা-বাবার কাছে আমার থাকা হয়। বেবি আপনার সহ। বেবিটা হ্যাঁ, দুনিয়াতে হ্যাঁ, আসে। হ্যাঁ। সবকিছু ঠিকঠাক চলছিল। আপনি ওই ২.৫ বছর যাবত আপনার মায়ের বাসায় ছিলেন। আপনার হাসব্যান্ড আসা যাওয়া করতো? না, আসতো এর না? মধ্যে তাদের সাথে কারো সাথেই আমার যোগাযোগ কোনো নেই। যোগাযোগ না, নেই। আচ্ছা, আচ্ছা, তারা ঠিক আমার আছে। সাথে যোগাযোগ করে না। তার মানে সর্বসাকুল্যে আপনি সংসার করেছেন তাদের সাথে ১ বছর ২ মাসের মতো। হুম। তাই তো? এবং এরপরে এই ২.৫ বছরের মাথায় ৮ মাসের মাথায় আমার বেবিটা হয় আমার হ্যাঁ, হ্যাঁ। বাপের বাড়িতে। তাদের জন্য কোনো কিছু থেমে ছিল না এবং তাদেরকে আমি তাদেরই একটা রিলেটিভ এর মাধ্যমে জানাই যে আমার বেবি হইছে। তো তারা ওইটা ফর্মালিটি পালন করার জন্য আমাকে জাস্ট ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, আমার বাচ্চা কেমন আছে, হ্যাঁ, এতটুকুই। এতটুকুই। হ্যাঁ। শেষ। এবং তারপর? পরবর্তীতে আমি ওর বোনের কাছে জানতে পারি যে আমার মেয়ে কন্যা সন্তান হয়েছে। এইজন্য আ সে খুব রাগ। সে রাগ। হ্যাঁ, সে রাগ। কেন কন্যা সন্তান হলো? আচ্ছা, আচ্ছা। ও কেন উনার মতো আরেকটা বাবাখোর হতে হ্যাঁ, এত সে চাচ্ছিল? সে ওই হচ্ছে শালা জানেও না, না? বেবি হওয়ার আগেই যে সে আমরা এক্স বা ওয়াই ক্রোমোজোম দিব কিনা ডিপেন্ড করে ছেলেদের উপরে। এটা জানিস তো? হুম, তোরা এক্স এক্স নিয়ে বসে থাকিস। আমরা দিব এক্স। যদি আমরা এক্স দিই তাহলে তোর ওয়াই এর সাথে হলে তখন ছেলে হয়। আমরা যদি ওয়াই দিই তখন মেয়ে হয়। এরকম আর কি। ক্রোমোজোম কিন্তু ডিপেন্ড করে ছেলে কি ক্রোমোজোম দিবে তার উপরে। হুম। ছেলের ক্রোমোজোমের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে ছেলে হবে কি মেয়ে হবে। তো এটার জন্য তোর কষ্ট, তার কষ্ট। তো বাবা খোরা কোত্থেকে জানবে এটা এসব? শোনার পর মানে আরেকটা কথা আমি আই শুনলাম লাভ বাবা খোর। যে বাবা খোরের তো বলল এত যে ফ্যাসিনেশন। সে নাকি খুব রাগারাগি করেছে তার মেয়ে সন্তান। আগে থেকেই সে অ্যানাউন্স করেছে বেবি হওয়ার আগে যে ছেলে হবে, ছেলে হুম। হইছে এরকম কিছু। তো তারপরেও আমার সাথে কারো সাথে যোগাযোগ নেই। তারপরে আমি ও ইন্টার যে পরীক্ষা ছিল আমার ২০১৬ সালে ৪ টা পরীক্ষা আমাকে দিতে দিয়েছিল। তারপর হুম। আমাকে আর দিতে দেয়নি এক্সাম। হুম, হুম, হুম। তো সেই এক্সামটাই আমি আবার নতুন করে আমার মা-বাবা আমাকে বলে, "এখন আবার তুমি করো।" দাও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আবার আছে। দাও। তো আমি বেবিকে ৪ মাস ছিল। আমি তখন আবার ইন্টার এক্সামটা দিলাম। হুম, কোনমতে পাস করলাম গুরু। হুম, তারপর একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে জয়েন করলাম। হুম, আ ওইটা আমার কলেজ টিচারের ছিল। যেহেতু কলেজ টিচার অনেক আগে থেকে আমাকে চিনতো। হুম, তো স্যার ওখানে ট্রেনিং করার পর ওখানেই আমার জব হয়ে যায়। হুম। ওখানে আমি ৯ মাস কম্পিউটার অপারেটর হিসেবে জব করি। আচ্ছা। এর মধ্যে তাদের সাথে আবার আমার যোগাযোগ হয় টুকটাক। আ তারা মানে খোঁজ খবর নেয় আমি কেমন আছি, কি করছি এটা সেটা। যখন হুম, তারা জানতে পারে যে আমি ইন্টার পাস করেছি, হুম, একটা কম্পিউটার অপারেটর হিসেবে জব করছি, হুম,
তখন থেকে তাদের যোগাযোগটা আরো বেড়ে গেল এবং একটা পর্যায়ে তারা আমাকে ফোর্স করতেছে যেন বাচ্চাটাকে নিয়ে আমি চলে যাই তাদের কাছে। তো বিষয়টা আমার কাছে খারাপ লেগেছিল। আমি চাইতাম যে ওরা সবাই এসে আমাকে নিয়ে যাক সসম্মানে, যদিও আমার মা বাবা তাকে মেনে নেয়নি। এর মাঝে আমার এটা না বললেই না, আমার মা বাবা মেনে নেয়নি এবং তাকে অনেকভাবে অপমানও করেছে। কিন্তু তারা আসলে তাদের মেয়েকে মেনে নিয়েছে। হ্যাঁ, আমার মা বাবা আমাকে বিপদে ফেলেনি এখনো পর্যন্ত না। ওই সময়টাতে যদি অন্যান্য বাবা মায়ের মতো রাগ করে আপনার হাতটা তারা না ধরতো, ওই সময়টা কিন্তু আরো অনেক কঠিন হতো মারিয়া। আমি আজকে হয়তো এখানে থাকতেন না। তো বাবা মা তো নিজের সন্তানকে আসলে ফেলতে পারেনি, যদিও মা খুব রাগ করেছিল বেবি যখন পেটে ছিল। আমার তখন 8টা মাস খুব কষ্টে কেটেছে, খুবই কষ্টে। আমি জানালা দিয়ে তাকিয়ে থাকতাম হয়তো ও আসবে। একবার ক্লিয়ার করি, এক্স ওয়াই হচ্ছে ছেলেদের কাছ থেকে যায়, মেয়েদের কাছে এক্স এক্স থাকে। যখন ছেলেদের ওয়াই মেয়েদের এক্স এর সাথে মিলিত হয় তখন সেটা কি ছেলে হিসেবে আমরা দেখি, আর ছেলেদের এক্স যখন মেয়েদের এক্স এর সাথে মিলিত হয় তখন এটা মেয়ে হিসেবে আমরা কনসিডার করি। সো ইট ডিপেন্ডস, ফ্রিকিংলি ডিপেন্ড অন ছেলের এই ক্রোমোজোম যারা এক্স ডেলিভার করতেছে নাকি ওয়াই ডেলিভার করতেছে। আর মেয়েদের কাছে কোনো কিছু সুযোগই থাকে না, কারণ ওদের ক্রোমোজোমের সবসময় স্বরূপ থাকে এক্স এক্স। সো ওরা চাইলেই কোনো কিছু করতে পারে না। এটা সায়েন্স বহু আগে এটা আবিষ্কার করেছে, কিছু ফকির বাচ্চা স্পেশালি বাবা করে দিতে জানারই কথা না। এই 2.5 বছরে তারা কেউই আসে না। তারপর লাস্টে যখন দেখি তারা আমাকে বেশি ফোর্স করছে, তারা এটাও বলেছে যে আমি আমার বাবা মাকে ইনকাম করে খাওয়াচ্ছি, কিন্তু আমার বেতন ছিল মাত্র 6,500 টাকা। আমি নিজে চলতাম ওইটা দিয়ে, আমার মা বাবা আমার কাছ থেকে নিত না, এখনো পর্যন্ত না। তো এই কথাটা বলার পরে আমাকে যখন ফোর্স করছিল আমার বাচ্চা নিয়ে পালিয়ে যাব তাদের কাছে, মা বাবার কাছে থাকার দরকার নেই, এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল। কেন? আমি বিপদে ছিলাম, আমার মা বাবা আমাকে আমি তো ঘরের বউ, আমাকে সসম্মানে নিয়ে যাও, আমি যাব, আমি সংসার করব। এবং এই 2.5 বছরের গরু একটা কথা বলতে চাই, একটা মুহূর্তের জন্য আমি আমার চোখের আড়াল ছিল, মনের আড়াল করতে পারিনি তাকে। বাবা খাওয়ার জন্য হাজবেন্ড তো আসলে বাঙালি ভাইকে বাবা করে বানায় ফেললি তুই, আসলে বাবা খাওয়া ধরবো। বিলিভ মি, আই রিয়েলি সোয়ার। কারণ এইভাবে তুই তো আমার বোন, বাট এভাবে যদি কোনো একটা বইয়ের চোখে এত শ্রদ্ধা আর এত ভালোবাসা পাওয়া যায়, তাহলে বাবা খাওয়া ধরে নেব। শোন, এটার জন্য এই যে এখনই ভালোবাসলাম এখনই ঘৃণা করলাম সেটার জন্য না। তোরা মেয়েরা যখন অনেক ভালোবাসি গ্র্যান্টেড ভেবে নিস, তখন সেটার দাম থাকে না সেটার জন্য। 5 দিন ভালোবাসলাম 7 দিন দূরে রাখলাম, অপমান করলাম সেটার জন্য। ছি। নওয়াজ শরীফ লিখেছেন, ভুল শুধরানোর সুযোগ পেলে শুধরানো উচিত, সুযোগ পেয়েও যদি নওয়াজ তোর জন্য অনেক মায়া। স্পেশালি ইন্ডিয়া যখন ধরা খায় ওয়ার্ল্ড কাপে, তখন কেউ খুশি হোক না হোক বাংলাদেশ অনেক বেশি খুশি হয়। পিছনে অনেক রিজন আছে, যদিও ইন্ডিয়া থেকে ব্যাখ্যা দেয়া হয় যে তাদের একটা দাঁতের ট্রিটমেন্ট করতে গেলেও আমাদের দেশে আসতে হয়, তাদের একটা কিডনি ট্রিটমেন্ট করতে গেলেও আমাদের দেশে আসতে হয়, তাদের যে কোনো প্রবলেমের জন্য আমাদের মহতাজ তাদেরকে হতে হয়। এটা কিন্তু অন্য দিক দিয়ে এটার পারসেপশন আছে। পারসেপশনটা এরকম যে বাংলাদেশ থেকে এমনই এক অসম নীতি যে রপ্তানি হয় এখান থেকে লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, আর আমদানি করার প্রয়োজন, মানে স্পেশালি আমরা রপ্তানি করার সুযোগ তো পাই না, যে বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশে এসে ইন্ডিয়ান মানুষজন যে পরিমাণ কাজ করতেছে এবং স্যালারি বাবদ লক্ষ লক্ষ কোটি টাকা রেভিনিউ প্রতি বছর ইনকাম করতেছে, এবং সেই স্বার্থে আমরা পাশের দেশ ইন্ডিয়াতে গিয়ে যে পরিমাণ কন্ট্রিবিউট করতেছি ট্রিটমেন্টের পারপাজে হোক বা পর্যটনের পারপাজে হোক, সেটা কিন্তু আমরা দিচ্ছি পাশের দেশ ইন্ডিয়াকে। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট, ওরা বলার সময় এটা বলে যে আমাদের ছাড়া নাকি তাদের চলে না। আপনাদের ছাড়া চলে না বিষয়টা এরকম না, যখনই প্রেক্ষাপট এরকম হয়ে যাবে, যেমন মাঝখানে ক্যালকাটাতে মানুষের যাওয়া বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন চ্যানেল ওদের প্রচার করতেছিল যে বাংলাদেশিদের যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে তো এই ক্যালকাটার বিজনেস তো মুখ থুবড়ে পড়বে, এখানকার অর্থনীতি তো একদম একদম জবুথবু অবস্থায় চলে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট। সো এই কারণে আমি বলছি এটাও তো ঠিক যে ওখানে যে মুসলিমরা থাকে তারা আমাদের সাথে একটু বেশি মুসলিম বলে আমার কাছে মনে হয়, তারা যুদ্ধ করে থাকে। কিছু কিছু অমানুষ আছে ওখানে যারা পলিটিক্সের নামে, স্পেশালি বিজেপির আদলে কিছু মানুষজন আছে যারা আমাদেরকে
একটু জঙ্গি টাইপের মুসলিম হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করে, যে কারণে তারা প্রমাণ করার চেষ্টা করে যে বাংলাদেশ এত বেশি উচ্ছ্বাস দেখাচ্ছে, এরা অনেক বেশি মুসলিম এবং এরা বেশি মুসলিম হিসাবে আমাদেরকে ঘৃণা করে। তাই বিষয়টা এরকম না, অনেক বিভিন্নভাবে আমরা ডিপ্রাইভ হই বিধায় কিছু মানুষ হয়তো ইন্ডিয়ার হারার কারণে এই উচ্ছ্বাসটা দেখিয়েছে। বাই দিস টাইম এটাও আমরা সহানুভূতিশীল যে যে পরিমাণ মুসলিমরা ইন্ডিয়াতে থাকে তারা যেন কোনোভাবেই ক্ষতির কারণ না হয়, কোনোভাবে যেন কষ্টের শিকার না হয় আমাদের দেশের মানুষের জন্য। সো নামাজ, তুই আমার সাথে ফোনে এই কমিউনিকেশনের জন্য হঠাৎ করে আমার মনে পড়লো যে আমরা আসলেই চাই যে এমন একটা খারাপ সময় যাচ্ছে যে বিজেপির আদলে যে ঘটনাগুলো ঘটতেছে, তারা যেভাবে ট্রিগার করতেছে বাংলাদেশের মুসলিমদেরকে তাদের পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করার জন্য, সেটার জন্য ইন্ডিয়ায় থাকা মুসলিমদের যেন কোনো ক্ষতির কারণ না হয়। কিন্তু বিশ্বাস কর, আমরা বিভিন্ন সময় অনেক বেশি মাত্রায় ডিপ্রাইভ হই বিধায় ইন্ডিয়ার কোনো খারাপ কোনো নিউজ শুনলে বাংলাদেশের মানুষগুলো অটোমেটিক্যালি অনেক বেশি খুশি হয়ে যায়। এটাকে চাইলেও আমরা বাদ দিয়ে এটাকে আটকাতে পারবো না। এটা অপ্রাসঙ্গিক আলোচনা, বাট করে রাখলাম যেহেতু নেওয়াজের প্রসঙ্গ আসলো তাই। তারপর জি গুরু, তারপর আমি ওই সময়টাতে আমি একটা স্টেপ নেই যে হয়তো আমাকে রাখতে চাইলে রাখবে, না রাখতে চাইলে আমাকে ছেড়ে দিবে। তো আমি আমার বর্তমান অবস্থার সম্বন্ধে একটু বলতো, আর ডিটেইলে জানা যাবে। জি গুরু, তারপর এরকম চলতে থাকে। তারপর আবার তার কাছে আমি যাই পুলিশের মাধ্যমে। যাওয়ার পরে হচ্ছে 1 মাস ভালো ছিল, তারপর আবার শুরু হয়েছে। পরবর্তীতে আমি যেটা নোটিস করলাম গুরু, যে এখন সমস্যাটা আমাকে নিয়ে না, আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চা 1.5 বছর বয়স। তার বাবাকে দেখে আমার মেয়েটা ভয় পায়, চোখ গরম দেয়। তাকে তো আদর করেই না, তার মাও আদর করে না। তার মা বলে যে তার মেয়ে ঘরের নাতিনের আদর কমে গেছে আমার মেয়ের জন্য, এরকম কথাগুলো বলতো। তো আমার মেয়ের জন্য যে টুকটাক খাবারও আনতো সেটাও আনা বন্ধ হয়ে গেছিল। তো এরকম চলতে থাকে। আমি 6-7 মাস এভাবে থাকার পরে আমি চলে আসি যে আমার কষ্ট আমার সহ্য হয়েছে, আমার বাচ্চার কষ্ট আমার সহ্য হবে না। সেখানে আমার মা বাবা অনেক ভালোবাসে। তো এইভাবে আবার চলতে থাকে। আমার মা বাবার কাছে দিয়ে সে আমাকে আনতে যায়, আমি শুধু তার সাথে থাকি এবং তাকে কন্ডিশন দিই যে আমি থাকবো, আমার মেয়েকে নিব না, না আমার মেয়েকে কষ্ট দেখতে পারবো না, যে আমি না খেয়ে থাকতে পারবো। এভাবে বিভিন্ন আমাকে বস্তিতে রাখা হয়েছিল রুম ভাড়া নিয়ে, এবং দিনের পর দিন না খেয়েও ছিলাম। এবং একটা সময় হচ্ছে ও কাজ করতো না, আমাকে বলতো গার্মেন্টসে জব করার জন্য। তো আমি এটার জন্য কখনো রাজি ছিলাম না, যে না এটা করব না। তো কাজ করতাম না বলে ও বলতো যে যাও মার বাসায় যাও, কাজ করো, কাজ করলে হচ্ছে খাবার দিবে, তুমিও খেয়ে এসো, আমার জন্য নিয়ে এসো, এরকম ছিল। তো ওই সময় বলে রাখা ভালো গুরু, ওর ছোট ভাই যে ছিল, তোর মায়া কমেনি না? কত মায়া তো। ওর ছোট ভাই তখন বিয়ে করেছিল ওই সময়টায়। তো ছোট ভাইয়ের বউকে নিয়েছিল। তো ওকে ঘরে কেউ ঢুকতে দিত না, ওকে ওর বাবাও ঢুকতে দিত না, মাও ঢুকতে দিত না। আমি মাঝে মধ্যে যাওয়া আসা করতাম। এরকম চলতে থাকলো 2-1 বছর। 2021 সালের প্রথম দিকে সে প্রচন্ড অ্যাডিক্টেড হয়ে যায়, খুব অসুস্থ হয়ে যায়, খুবই অসুস্থ। হ্যাঁ, তারপর তাকে রিহ্যাবে দেওয়া হয়। যেদিন রিহ্যাবে গেছে সেদিনও আমাকে খুব মারধর করে গেছে। রিহ্যাবে যাওয়ার পরে আমি চেষ্টা করি যে কদিন ও ওখানে থাকে আমি ওর মা বাবার কাছে থাকবো, যেহেতু তাদের সাথে আমার বন্ডিংটা ভালো। তো ওখানে আমি 18 দিনের মতো থাকতে পেরেছিলাম, কারণ ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বলেছিল যে ব্যাচেলর হিসেবে যদি আমি থাকি গার্মেন্টসে বা অন্য কোথাও জব করে যদি আমি 5-6 হাজার টাকা তাদেরকে খরচ দিতে পারি তাহলে থাকতে পারবো, না হলে যেন হাজবেন্ড আসলে আসে। এর মধ্যে গুরু, আমি যেদিন আমাকে বের করে দেওয়া হয়েছিল আমার কাছে 10 টাকাও ছিল না। আমি পায়ে হেঁটে মোহাম্মদপুর থেকে মিরপুর গিয়েছিলাম। মিরপুর আমার খালার বাড়িতে উঠেছিলাম এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগিয়ে আমার একটা পরিচিত বোনের মাধ্যমে, একটা ভাইয়ার মাধ্যমে একটা ইভেন্টের যে জবগুলো সেটা আমি পাই। এবং সেখান থেকে আমার কাজ শুরু, জবের ইয়েটা। তো ওয়েট মার্কেটে ডানো অ্যাক্টিভেশন করেছিলাম। পার ডে 700 করে দিত। তো মান্থলি এটা দিত, কিন্তু সাপ্তাহিক একটা কস্ট আমাকে দিত 1000 টাকা করে। তো প্রথম যে কস্ট আমি পাই, আমি না খেয়ে আর কি প্রথম সপ্তাহটা কাটিয়েছিলাম। ওখানকার মেয়েরা যে ছিল ওরা অনেক খুব ভালোবাসতো আমাকে। ওই 1000 টাকা পাওয়ার পর আমি চিন্তা করলাম ও রিহ্যাবে আছে, ওর সাথে আমার দেখা করতে হবে, ওর সাথে দেখা করে আসি, ওর জন্য কিছু নিয়ে যাই, ও ভালো হচ্ছে। আমি এটা চাইতাম গুরু, যে ও ভালো হোক, সুস্থ হোক। ও হয়তো বা অসুস্থতার কারণে আমার সাথে এরকম করেছে। মা দাদি তো ঠিকই ভাবছিল যে এরকম একটা মেয়ে নিয়ে আসলে ও সুস্থতার দায়িত্ব নিয়ে নেবে। না, দায়িত্ব না গুরু, আমি মন থেকে মানে দোয়া করতাম ও যেন ভালো হয়, সুস্থ হয় কোনো একটা দিন।
শেষ কর। তো এরকম এই ২ মাস ছিল রিহ্যাবে। ২ মাসের মধ্যে আমি ৪-৫ বার গিয়েছি। এই ৪-৫ মাসের মধ্যে ওই ২১শে ফেব্রুয়ারিটা পড়ে যায়। জানুয়ারির ১ম দিকে যেহেতু ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন যেদিন আমি যাই ওর সাথে দেখা করতে, দেখা করে আসি এবং ওদিন রাত্রে ওদের বাসায় ছিলাম। ওর বাবা আমাকে বলে যে, আ তোমার আমার কাছে টাকা দাবি করেছিল রিহ্যাবে ঢুকানোর পরে। তো আমি সেই টাকাটা দিতে পারিনি। তো আমাকে বলা হয় যে, "এবার রিহ্যাব থেকে বের করে ওকে জেলে ঢুকিয়ে দিব। যেন কেউ সংসার করতে না পারে।" তো আমি চুপচাপ শুনেছি। ইটস ব্ল্যাকমেইল যেতে যে টাকাটা দিস। অ্যাবসলিউটলি। শেষ কর। তারপরে ২১শে ফেব্রুয়ারির দিন যাই এবং সেদিন তার সাথে আমার শেষ কথা। কেমন আছিস এখন? এটাতে আয়। তারপর গুরু এইভাবে চলে। তারপর আবার আসা যাওয়া। সে বের হওয়ার পরে আবার আসা যাওয়া, আসা যাওয়া। এর মধ্যে তার সামনে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না। তার ফ্যামিলির খারাপ ব্যবহারটা তখন থেকে শুরু। এবং সে মার্চের ১ম দিকে বের হয়। জুনে তার ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মারা যাওয়ার পরে মানে তারা চাচ্ছিল বের করে দিতে। আমার হাসব্যান্ডকে বের করে দিতে চাচ্ছিল যে, "তোমরা আলাদা যাও, আলাদা রুম নিয়ে থাকো। এখানে কেন জ্বালাচ্ছ?" এই সেই। এবং আমাকে শিয়াল কুকুরের বাচ্চা বলেও গালি দেওয়া হয়েছে। বর্তমান অবস্থা আপনার বল। আপনার এই দেবর কি দেবর তো ঠিক ছিল। ও দেবর তো অ্যাডিক্টেড ছিল না, না। ও ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই তখন থেকে একটা বিয়ের কপালে চল আল্লাহ নিচে। ওটাই হ্যাঁ, ফোকাস না। তোর জি, কর্ম বল। জি গুরু। তারপরে হচ্ছে আমার দেবর মারা যাওয়ার পরেই মূল ঘটনা শুরু হয়ে যায়। তখন থেকে আমি তাদের প্রতি একটা ঘৃণা আমার চলে আসে যে, আমাকে এতবার বের করে দিছে আমি ওদের সাথে থাকবো না। যেহেতু আমাদের আলাদা থাকার কথা ছিল। এখন ওই সময় আমার হাসব্যান্ডের সুসময় শুরু হয়ে যায়। যেহেতু তাকে ঘরে ঢুকতে দিত না, এখন তাকে তার বাবা-মা আদর করে রাখছে। এবং আমি মারা যাওয়ার ৩৫ দিন পর্যন্ত ছিলাম। এর মধ্যে তার বাবা কন্টিনিউ আমার সাথে খারাপ ব্যবহার করত। তো আমি একটা পর্যায়ে রাগ করে আমি বলি যে, "আমি থাকবো না, আমি চলে যাবো।" এভাবে চলে যাই। এরকমই চলতে থাকে। তারপর ২ টা বছর হ্যাঁ, ২ টা বছর এরকম চলে এবং আমাকে ফোনে বলা হয় যে, আমার ছোট ছেলে মারা গেছে, ওর বউ তো নেই। এখন আমার ঘরে তো একটা কাজের লোক দরকার। তুমি কি আসবা? না হলে আমার ছেলেকে বিয়ে করাবো। এই চলল ১.৫ বছর এবং লাস্টে গত ৮ মাস আগে সে একটা পরকীয়া জড়ায়, যেটা আমি ফার্স্ট চোখে দেখি এই ঘটনাটা। চোখে থেকে বলতে? ফার্স্টে শুনি। শোনার পরে হচ্ছে আমি এলাকাতে যাই। যেহেতু কাছাকাছি ধানমন্ডিতে আমি জব চোখে করতাম। কি দেখিস? আহ ওরই সাউন্ড বন্ধ কর। ওরই একটা রিলেটিভ আমাকে দেখিয়েছিল। মানে ওরা ঘোরাঘুরি করছে। ভিডিও কলে আমি দেখি। এবং তার সাথে সে রাতও কাটায়। তাদের ঘরেই তার মা সুযোগ করে দেয়। আচ্ছা। আমার অবর্তমানে। কিন্তু আমার সাথে এখানে যোগাযোগ আছে ফোনে। আমি সপ্তাহে বা মাসখানেকে ২ বার ১ বার যাই আসি এরকম। কিন্তু ওটা শোনার পরে গুরু আমি পাগল হয়ে গেছিলাম। ওই সময়টা আমার পুরা এত ভালোবাসিস? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম। এরকম অবস্থা ছিল। এখন কি অবস্থা? এখন গুরু ওইটার পরে সে যখন আমার কাছে ধরা পড়ে যায়, আমার কাছে ক্ষমা চায় অনেক। পায়েও ধরে সবার সামনে। এবং একটা পর্যায়ে আমি তাকে ক্ষমা করি আবার। ক্ষমা করে আমি তার সাথে থাকা শুরু করি যে হয়তোবা আমি কন্টিনিউ থাকছি না বলে সেটা করছে। এবং থাকা শুরু করি এবং এরপরে ১ মাস পরে সে আমাকে খুব মারধর করে এবং বলে যে আমি তাকে ক্ষমা করার কে? আমি তাকে ক্ষমা করার কেউই না। সে এরকমটা করবে। আমি তাকে থামাতে পারব না। এতে থাকলে থাকবো, না থাকলে নেই। তো আমি বলছি, "এটা দেখে আমি থাকতে পারব না, অসম্ভব।" আমি সব মেনে নিয়েছি। আমি এটা মানতে পারব না। আমি তার সাথে খুব রাফ ব্যবহার করেছি লাস্টের দিকে। খুব করেছি। লাস্টে কি অবস্থা বর্তমানে? এবং এই যে চলে আসলাম, সে আমাকে মারছিল, খুব মেরেছিল এবং বলেছিল, "লজ্জা থাকলে যেন আমি কখনো আর না যাই।" এরপরে এই ৮ মাস গুরু আমাকে খুব হ্যারাসমেন্ট করা হয়েছে ৩য় একটা ব্যক্তি নিয়ে। তার প্রাক্তন একটা প্রেমিকা ছিল। সেই প্রাক্তন প্রেমিকার হাসব্যান্ডকে নিয়ে। তার হাসব্যান্ডকে আমি চিনি না, দেখিনি কখনো গুরু। এখানেও আমি বলব, যদি আমাকে চিনে থাকে, যদি বা এই শোটা দেখে থাকে, সে যেন সত্যতা বলে এখানে। আমি তাকে চিনিনি, দেখিনি। তার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক, উঠা বসা যেটা সবকিছু। আসলে যেহেতু এই ধরনের অ্যাডিক্টেড মানুষজন আমি করে থাকে। বর্তমানে আমার দাদির বাড়িতে থাকি, আমার চাচাদের কাছে। এখনো পর্যন্ত আমি ওখানেই আছি। কেমন আছো এখন? ভালো গুরু, ভালো। বাচ্চার বয়স কত? কিন্তু ৬ বছর। ওর সাথে গত বছর থেকে যোগাযোগ নাই? ওর সাথে তো যোগাযোগ নেই ৮ মাস। আবার তো যেতে চাও? যাওয়ার পথ নেই গুরু। কেন? কারণ আমি ভেবেছিলাম যে হয়তোবা ওর মার সাথে এর মধ্যে আমার কথা হতো এই ৮ মাসে। ওর মা যখনই টাকা আমার সাথে যেহেতু বন্ডিংটা যাওয়ার পথ পরবর্তী নাই কেন? সে বিয়ে করেছে। এজন্য অনেক কষ্ট। চাইলে না গুরু, আমার বোকামির জন্য আমার কষ্ট হচ্ছে। না কান।
কাঁদতে পারিস? এটা তো এমন একটি জায়গা যেখানে মন খুলে মানুষ ভিতরে কথা বলে, কাঁদতে পারিস? এত স্যাক্রিফাইস, এত কিছু, তারপর আচ্ছা ওই ছেলেটার কথা নাম বলেছিস কখন এখন পর্যন্ত? ঠিকানা বলেছিস? বাঁচায় দিলাম আমরা, রাইট? ওকে বলারও দরকার নাই। সো একটু কান্নাকাটি কর, মানুষ অন্তত সাক্ষী হয়ে থাকুক যে একটা বাবা ঘরের প্রতি কি পরিমাণ ভালোবাসার মহব্বত থাকতে পারে একটা মেয়ের। লাস্ট রমজান মাস পর্যন্ত ওর মার সাথে আমার যোগাযোগ ছিল, ও এটা জানতো না। এবং জানা কিন্তু 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 এটা কিন্তু একটা এটা তো মানে আইনগত দৃষ্টিকোণ থেকেও তো এটা রাইট না যে আপনাকে তো ডিভোর্স কিংবা তালাকনামা কিছু পাঠায়নি, না, আপনার কাছ থেকে অনুমতিও নেয়নি। এগুলো এসবের মহতাজ। এবং আমাকে যখনই বকা দেওয়া হতো ফোন দিয়ে, তখনই আমাকে বলা হতো আমি যেন তাকে ছেড়ে দিই। তো আমি বলতাম যে তুমি ছেড়ে দাও। বলতো যে আমি ছাড়লে তো টাকা লাগবে। আমি ভাবতাম ও মজা করে বলছে, যেহেতু গত 5-6 বছর এরকমই করেছে। আমি বুঝতে পারিনি যে সত্যি ছিল ওর কথাটা। তো এরকমই হ্যারাসমেন্ট করলো বিভিন্ন ছেলেদেরকে দিয়ে আমাকে ফোন দিয়ে নোংরা কথা বলানো হতো। আমি কান্না করতাম শুধু। ভাবতাম যে একটা সময় ঠিক হয়ে যাবে বা ওর ফ্যামিলি তো আমার সাথে কথা বলবে। এখন লাস্ট গত 8 তারিখে গুলো ওকে পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করানো হয়। আমি যেদিন ও বিয়ে করে সেদিন আমি তো জানতাম না। সেদিন আমার ছটফট লাগছিল, কেমন যেন আমি অসুস্থ ফিল করছিলাম, সিক ছিলাম। তো সেদিন আমার খুব তাড়াতাড়ি আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল, চার্জ ছিল না। এবং আমি বাসায় যাওয়ার সময় বিআরটিসিতে ছিলাম আমি গাড়িতে। আমার মনে হচ্ছিল যে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে মুখ দিয়ে, মানে এত খারাপ লাগছিল আমার কাছে। রাত্রে বাসায় যাওয়ার পরে আমি শাওয়ার নেই, তারপর হচ্ছে সবকিছু ঠিক গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো। ওই সময় রাত 11টা বাজে, সবাই মিলে খেতে বসবো। ওই সময় আমার কাছে একটা ফোন আসে এবং আমি জানতে পারি যে সে বিয়ে করেছে। মানে বলতে গেলে সেই দিন আসলে তাদের ফুলসজ্জা, সেদিন আপনি জানতে পেরেছেন। ওই রাতটা কেমন ছিল মারিয়া? আমি কোথায় ছিলাম আমি জানি না আপু। কমেন্ট সেকশনে অনেকে বলছেন যে হ্যাঁ, আমি একটু একটা কমেন্ট স্পেশালি নিতে চাই। আল আমিন প্রবাবলি তিনি লিখেছেন যে সহানুভূতি আপনার কাজ করছে না এই মেয়েটার প্রতি। আপনি বলেছেন যে শি ডিজার্ভস ইট বিকজ সে কেন এত বেশি টলারেট করেছে। এই কথাটা বলার সাথে সাথে আপনাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আপনারাই কিন্তু সেই মানুষজন যারা এই ফেসবুক জামানায় এসে যখন কেউ সানন্দে একটা ডিসিশন নেয়, ডিভোর্সের মতো কোনো মেয়ে যখন এরকম ডিসিশন নেয়, এই আপনারাই কিন্তু কমেন্ট সেকশন ধুয়ে দেন যে এখনকার মেয়েরা অনেক ইমপেশেন্ট, তারা সহ্য করতে পারে না, কাউকে টলারেট করতে পারে না, কোনো কিছু কোনো পরিস্থিতি অ্যাডজাস্ট করতে পারে না, ইনস্ট্যান্ট ডিভোর্স দিয়ে দেয়। আবার এই মানুষগুলাই এইরকম একটা মেয়ের ক্ষেত্রে এসে বলতেছেন যে সে ডিজার্ভস ইট। আমি ওকে স্যালিউট করি, বিকজ একজন মেয়ে মানুষ হয়ে না আমার এতটা ধৈর্য নাই। একজন মেয়ে মানুষ হয়ে এই যে আপনারা বলছেন না যে তারপরেও কেন আসলে একজন বাবাখোরের প্রতি আপনার এত ভালোবাসা, বিকজ ওই যে পবিত্র একটা বন্ধন, সেই বন্ধনে একজন নারী যখন কাউকে আপন করে নেয় সেই বন্ধন থেকে আসলে সে বেরোতে চায় না। তার পরিবার, তার সমাজ কেউ তাকে সাপোর্ট করছে না, কেউ তাকে সাপোর্ট করেও না এখনো পর্যন্ত না। আপনারা নিজেরা অনেকেই অনেক কিছু বলছেন এই মেয়েটাকে, কিন্তু আমি সত্যিই বলবো যে এই মেয়েটা আজকে আমার সমস্ত সম্মান এবং যতটুকু এমপ্যাথি দেওয়ার দরকার, মানে আমি নিজে ওকে আসলে আজকে স্যালিউট জানাবো, বিকজ ওর মধ্যে এতটা ধৈর্য আছে যে ও একটা সংসার এত বছর যাবত টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এটা জানা সত্ত্বেও তার হাজবেন্ড তাকে মারধর করে, এই ধরনের পরিস্থিতি সে ফেস করেছে। তার বাচ্চাটাকে পছন্দ করে না, মানে নিজের বাবা তার সন্তানকে পছন্দ করে না, এইরকম পরিস্থিতিতেও এই মেয়েটা সংসার করতে চেয়েছে জাস্ট বিকজ অফ সে তাকে 3 কবুল বলে বিয়ে করেছে, একটা পবিত্র সম্পর্ক বন্ধন সে টিকিয়ে রাখতে চেয়েছে। এন্ড she gained all my respect, you know, মানে আমি আসলে তাকে স্যালিউট জানাই যে তার ওই ধৈর্যটুকু আছে। এই জামানায় যেখানে 19 থেকে 20 হয়ে তোমার রুচি আমার রুচি, তোমার অভিরুচি আমার অভিরুচি ম্যাচ করছে না, আমরা আলাদা থাকবো, তোমার সাথে আমি একই বিছানায় ঘুমাতে পারি না কারণ আমার কোনো প্রাইভেসি নাই, এই জামানায় এসে একটা মানুষ এত কিছু সহ্য করে একটা মানুষের সাথে থাকতে চায়, আবার সেই মেয়েটাকে আপনারা কমেন্ট সেকশনে ধুয়ে দেন। কিভাবে সম্ভব?